যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কিন্তু আর ক্যাপ্টেন রাখা হচ্ছে না। তারপরে যেটা হলো, সৌরভকে কিন্তু বাদ পড়তে হলো, কিন্তু ক্যাপ্টেন্সি চলে যাওয়ার ওই খবরটা আমি করেছিলাম। হ্যাঁ, 11-12টা তো হবে, 11-12টা বিশ্বকাপ কভার করেছে। প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যেখান থেকে আমি একটা ট্রমাতে চলে যাচ্ছি, এবং সেই সময় আমার বিয়ে ভাঙছে, পৌলমীর সঙ্গে একটা সম্পর্ক নষ্ট হচ্ছে। মনে আছে, মানে এমন ভাবেই মনে আছে যে একটা সর্বনাশের পথ থেকে আমি বেঁচে গেছিলাম। ওরা প্রথমে অনেকবার এইরকম ভাবে আঙুলে করে শুঁকে বোঝার চেষ্টা করলো যে ওটা গাঁজা বা হেরোইন বা ওরকম কিছু কিনা, তো পড়লোই। তারপর তো বিয়েটাই ভেঙে গেল। যখন তাদের ওই অফকোর্স যখন পিরিয়ডস এর সময় খেলা যদি চলে, ক্রিকেটে তো ওরকম তোমার কখন পিরিয়ডস হবে তার জন্য তো খেলা নির্ভর করবে না অতগুলো মেয়ে, তাতে কিন্তু তুমি বসে যেতে পারবে না, তোমাকে সেই অবস্থায় খেলতে হবে। বা যে ছবিটা ব্রাত্য বসু বানিয়েছেন, সেই ছবিটাতেও কিন্তু মেনলি চিত্রনাট্যটা ওর গল্প থেকে তৈরি হয়েছে। ও সত্যি কি সারা তেন্ডুলকারের সঙ্গে ওর কিছু সম্পর্ক আছে? একটু বলো না। আমার তখন টেস্ট সেঞ্চুরি করে বিরাট প্রথম ফ্লাইং কিস করেন। হ্যাঁ, প্রথম জিনিসটা হচ্ছে ভালোবাসা। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে, আপনাদের স্বাগত। আজকে আমার বিশেষ অতিথি, তার কারণ হচ্ছে যে আমি আর সব্যসাচী একসঙ্গে 20-22 বছর চাকরি করেছি, মানে তারও বেশি হবে সব্যসাচী। ওরকমই হবে, হ্যাঁ, 2 দশক তো বটেই। আর তারও বেশি হবে, কারণ ও যখন আনন্দবাজারে তখন আমি নিচে সানন্দায়, তারপরে আমি ওপরে উঠে এসেছি। এবং আমার যে ডিপার্টমেন্ট আর ওর যে ওর স্পোর্টস ডিপার্টমেন্ট, আমার এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্ট, দুটো একসঙ্গে বসতাম আমরা, মানে একই সঙ্গে মাছ করে আমরা বসতাম, বলতে গেলে একটা সংসারই থাকতাম। তো আমরা দীর্ঘদিনের পরিচিত বন্ধু, সহকর্মী এবং সহমর্মীও বটে খানিকটা। হ্যাঁ, তো এই সমস্ত কথাই হবে। সব্যসাচী, আমার চ্যানেলে তোমাকে স্বাগত, একেবারে নমস্কার। নমস্কারটা তোমাকে বলতে পারছি না, বন্ধুদের ঠিক নমস্কার করতে গেলে ভীষণ ফর্মাল লাগে। যাই হোক, ভালো লাগছে এখানে এসে। এবং তুমি, তোমার চ্যানেলকে আমি ফলো শুধু করি না, আমি নিয়মিত দেখি। ফলো করাটা এক জিনিস, এবং তার কারণ হচ্ছে যখন কোনো পুরনো টিমমেট বা সতীর্থ বা কলিগ সে যখন এরকম একটা কাজ করে, এরকম একটা উদ্যম নেয়, তখন সবসময় তার কাজটাকে দেখতে ইচ্ছে করে, এবং তার ভালো লাগাটা, তার সাফল্যটা কখনো কখনো নিজের সাফল্য বলেও মনে হয়। এটা সব্যসাচী বলা আমার কাছে বিরাট ব্যাপার, কারণ সব্যসাচীর সম্পর্কে আমি আবার একটু বলি। এটা হচ্ছে যেমন চকচক করলে সোনা হয় না, তেমনি সব্যসাচীরও সেই ঠিক ব্যাপারটা সেরকম। আবার কিছু কিছু সোনাতে খাদ না মেশালে আবার গয়না হয় না, সব্যসাচীর অবস্থাটা সেরকম। ও খাদ মেশায় না এক ফোঁটা, যার জন্য ওকে, ওর মার্কেটিং এত পুয়ার। ও যে আজকে এত দশক ধরে, 2 দশক ধরে টানা মানে খেলার রিপোর্টিং করে যাচ্ছে, এবং বড় বড় পোস্টে। এখন তো এই সময়ের তুমি তো স্পোর্টস এডিটর, এর আগে আনন্দবাজারে তুমি স্পেশাল করেসপন্ডেন্ট ছিলে, এবং ও দীর্ঘদিন, অনেকে কাজ করতে করতে থেমে যায়, সব্যসাচী থামেনি। সব্যসাচী সেই যে শুরু করেছিল এখনো ছুটে চলেছে। এখন লাস্ট তুমি কি রিপোর্টিং করলে সব্যসাচী? লাস্ট ইংল্যান্ড গেলাম জুলাই আগস্টে, ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ। তার আগে জানুয়ারিতে ছিলাম অস্ট্রেলিয়ায়, সেখানেও একটা 5টা টেস্ট সিরিজ। আচ্ছা সব্যসাচী, আমরা যে আনন্দবাজারে যখন কাজ করতাম, আমি আর তুমি, মানে তুমিও লাগারে লিখে যাচ্ছ, করছো, কেউ কারোর দিকে তাকানোর সময় পাচ্ছি না, আমিও আমার মতো ছুটে যাচ্ছি। এই যে আজকে এতদিন বাদে, হ্যাঁ, আমরা দুজনে বসে এই যে গল্প করছি, আমার একটা অদ্ভুতই লাগছে। তোমার মানে আনন্দবাজারে তোমার এক্সপিরিয়েন্সটাও একটু বলো, আমি আমারটাও বলবো। নিশ্চয়ই। দেখো, আমি মনে করি যে আমার এটা 33তম বছর সাংবাদিকতায়। তো 20 বছর যেখানে যে হাউসে কাজ করেছি, সেটাই আমাকে তৈরি করেছে। কিন্তু আজকে আমি যেভাবে বাজারে রয়েছি বা যে পেশায় রয়েছি, তার পুরো সুতোটা, মানে আমি আনন্দবাজার ডেস্ক থেকে বলছি, তার যে শিক্ষা, তার যে পরিচালনা পদ্ধতি, সেটা আমার কাছে মনে হয় এখনো কলকাতা শহরে দ্য মোস্ট প্রফেশনাল ইনস্টিটিউট এভার। এবার সেখান থেকে কিন্তু আমার, ধরো, ক্রিয়েটিভ লেখালেখি, দেশ পত্রিকায় আমার কবিতা বেরিয়েছে যখন আমি 21 বছর বয়স।
সুনীল গঙ্গোপাধ্যায়। ও এখানে একটু থামিয়ে দিচ্ছি তোমাকে, যেটা আমার ভীষণ বড় ভুল হয়েছে সেটা আগে বলে নি। সেটা হচ্ছে সব্যসাচী শুধু ক্রীড়া সাংবাদিক নয়, কিন্তু এটা যদি বলি আমি ভীষণ ভুল করব। সব্যসাচী একাধারে কবি, মানে সাহিত্যিক। এই কারণে আমি বলবো, সব্যসাচী তোমার কটা উপন্যাস? 20 কাছাকাছি। 20টা উপন্যাস ওর আনন্দবাজার থেকে, আনন্দবাজারের বিভিন্ন আনন্দ পাবলিশার্সে বেরিয়েছিল 10-12টা। 10-12টা আনন্দ পাবলিশার্সের উপন্যাস বেরিয়েছে। দেশে বাকিগুলো বেরিয়েছে। মানে ওর প্রায় 20-25টা উপন্যাস আছে, কবিতা আছে, এবং ও অনেক ছোটবেলা থেকে দেশে তুমি কবিতা লিখতে। এবং তুমি একটা এই আমাদের রাজ্য সরকারের গত বছর তুমি একটা পুরস্কার পেয়েছো, কবিতা একাডেমি পুরস্কার পেয়েছো। সুতরাং ও যে শুধুমাত্র মানে ওকে একটু মানে ওর বোধহয় আইডল মতি নন্দী। হ্যাঁ, মতি নন্দী পুরস্কারও আমি পেয়েছি। মতি নন্দীর যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটা হয় খেলাধুলোর জগতে 2018 সালে। তো তুমি আমাকে একটু বলো যে তোমার আনন্দবাজারে এটা হলো, তারপর তুমি এই সময়তে চলে গেলে। তো তারপরে তুমি এই যে 30 বছর ধরে টানা বিভিন্ন দেশে বিদেশে ঘুরছো, তার একটু এক্সপিরিয়েন্স বলো। দেখো, প্রথম কথা হচ্ছে যে এন্টারটেনমেন্ট হোক বা খেলার সাংবাদিকতা, প্রথম জিনিসটা হচ্ছে ভালোবাসা। তোমার যদি ভালোবাসা না থাকে তুমি এই প্রফেশনটায় থাকতে পারবে না। ধোনি আসার পর থেকে ক্যাপ্টেন হিসেবে আমরা একটা সময় ছিল যে আমরাও ড্রেসিং রুমে যেতাম, আমরাও প্লেয়ারদের রুমে টুমে চলে যেতাম, বিদেশ সফরে তো যাওয়ার স্কোপই থাকতো খুব বেশি। কিন্তু এখন যেটা হয়েছে পুরোপুরি দুর্গ হয়ে গেছে। তাতে কি হয়, অ্যাক্সেস খুব কমে গেছে, এবং তার থেকে বড় কথা হচ্ছে প্লেয়াররাই এখন রিলস বানিয়ে ফলোইং এ ছেড়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, তুমি যদি দেখো যে বিরাট কোহলি সুইমিং পুলে বাচ্চাদের নিয়ে কি করছে, তাহলে তোমার প্রিন্ট মিডিয়ার কে পড়বে বলো? এটা কিন্তু বরাবরই বিরাট চ্যালেঞ্জ যে তুমি তারপর ধরো এক্ষুনি আজকে একটা খেলা হচ্ছে, ধরো ভারত সাউথ আফ্রিকা হোক, ভারত শ্রীলঙ্কা হোক, ভারত অস্ট্রেলিয়া হোক, লোকে টিভিতে জমিয়ে রবিবার দিন হলে মাংস ভাত খেয়ে দেখতে বসছে এবং দেখছে, এবং তারা গাভাস্কারের মন্তব্য শুনছে, রবি শাস্ত্রীর মন্তব্য শুনছে, যারা যারা কমেন্ট্রি করছেন সবার মন্তব্য শুনছে। এবার তুমি কি বলছো বা লিখছো, পরের দিন লোকে পড়বে কেন? এটা তো একটা বিরাট বড় চ্যালেঞ্জ। পড়বে তখনই যদি তোমার হাতে সেই ধরনের লেখা থাকে, এবং টিভিতে যা বলেনি তার বাইরে তুমি যদি নতুন কোনো অ্যাঙ্গেল, ওই যে এর বলে এত রান করলেন, এরপরে উনি হেড করলেন, গোল করলেন, এগুলো কিন্তু একদম অবসোলিট। তোমাকে লেখাটা এমন করতে হবে যেটা কেউ ভাবেইনি, এবং সেটা ভাবাটাও কিন্তু খুব চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে বেশিরভাগ সময় খেলা শেষ হয় 10:30 রাত্রে, তোমাকে হয়তো 11:30টার মধ্যে 700 শব্দ লিখতে হবে। তোমরা তো ওখানে বসেই লেখো না? হ্যাঁ, ওখানে বসে পুরোটাই। এই চ্যালেঞ্জটা কিন্তু একবার হয়ে গেলে ওই খেলার মতোই, ধরো 10 বলে 15 রান বাকি, এমনি তুমি দেখছো 10 মিনিট বাকি, 400 শব্দ বাকি। এই যে এটা তো আমি দেখেছি, এটা দর্শকদের জানলে মানে এটা একটা অদ্ভুত চ্যালেঞ্জ। মানে পাশে হই হই হচ্ছে, পাশে টিভিতে লোকে খেলা দেখছে, যা ইচ্ছে হচ্ছে, আর পাশে বসে সব্যসাচী 800 শব্দ লিখছে। লিখতেই হবে, কোনো উপায় নেই। ওই কনসেন্ট্রেশনটা একটা অদ্ভুত। ওটা তোমার অভ্যেস না থাকলে খুব মুশকিল। আচ্ছা, এখানে জিজ্ঞেস করি, তুমি কটা সারা পৃথিবী ঘুরেছো না? মোটামুটি ধরো সাউথ আমেরিকা বাদ দিয়ে সবকটা কন্টিনেন্টই গেছি, যেখানে মূলত ক্রিকেট খেলা হয়। তার বাইরে ফুটবল বিশ্বকাপ গত বছর প্রথম করলাম। তুমি 10টা বিশ্বকাপ করেছো কভার? হ্যাঁ, ওই রকমের 10 মানে টি20 বিশ্বকাপ ধরলে 11-12টা তো হবে। 11-12টা বিশ্বকাপ কভার করেছো। এত গুটিয়ে রাখো কি করে সব্যসাচী নিজেকে? বাকিদের তো দেখি মানে বলার জন্য মানে সর্বক্ষণই চারদিকে হ্যালোজেন। তার একটা কারণ হচ্ছে নিবেদিতা, প্রথম কথা হচ্ছে অডিও ভিজুয়ালের জগতে আমারও ডাক এসেছিল। আমার কাছে লেখাটা মানে যেহেতু সাহিত্যের প্রতি লেখাটা প্যাশন বরাবরই ছিল। আর তুমি যদি জিজ্ঞেস করো যে উপন্যাস লেখাটা কেন হলো, তার একটা কারণ হচ্ছে 2005, 6, 7 নাগাদ আমি দেখছিলাম যে ঠিক যেভাবে আমি কাজ করতে চাইছি ঠিক সেভাবে যেন কাজ করতে পারছি না। কোথাও না কোথাও আমার একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যেটা হয়তো আমি, সেটা অফিসের কারণে নয়, অফিসের কোনো কারণ নয়, মানে অফিস এর সঙ্গে জড়িত নয়, কিন্তু দেখা যাচ্ছে যে অফিসের কিছু সহকর্মী তারা এমন ভাবে একটা সহকর্মী এমন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যেখান থেকে আমি একটা ট্রমাতে চলে যাচ্ছি। এবং সেই সময় আমার বিয়ে ভাঙছে,
পৌলমীর সঙ্গে একটা সম্পর্ক নষ্ট হচ্ছে, এবং সেখানেও আমি দেখতে পাচ্ছি যে নানান রকম মানে কি বলবো আউটসাইড ফ্যাক্টরস চলে আসছে, যেগুলোতে একটা ছেলের পক্ষে যে ক্রিকেট ধরো 94 সাল থেকে 2002-03 অব্দি আমি টানা ক্রিকেট করেছি আনন্দবাজারে একা, মানে সৌরভের উত্থান থেকে। ওই সময়টাতে পরে হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমি সেভাবে কাজটা করতে পারছি। ঠিক 2004-05 থেকে এটা হয়েছে। হ্যাঁ, এবং তখন একটাই আমার উপায় ছিল যে একটা দরজা যদি বন্ধ হয়ে যায়, জানলা তো খুলতেই তো হবে। আরেকটা দরজা আমাকে খুলতে হবে। তাই জন্য আমাকে একদিন আমার স্ত্রী পৌলমী বলল যে নানান রকম জ্ঞান তোমারও। হ্যাঁ, একটা আমি মনে আছে যে সরঞ্জিৎ চক্রবর্তী এবার যে আনন্দ পুরস্কার পেয়েছে, সে আমার কথা বলেছে মানে পুরস্কার মঞ্চে উঠে, যেটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। ও আমার বাড়িতে খুব ছোটবেলা থেকে আসতো। আচ্ছা। তো সরঞ্জিৎ কে একদিন আমি ওইরকম রবিবার বাড়িতে এসছে, সরঞ্জিৎকে আমি জ্ঞান দিচ্ছি এইটা লেখা উচিত ওটা লেখা উচিত। তখন পৌলমী হচ্ছে 19-20 এডিটার, পৌলমী আমাকে বললো বাচ্চা ছেলেদের জ্ঞান না দিয়ে নিজে যদি 40,000 শব্দ লিখতে পারলে তবে এই জ্ঞানগুলো দেওয়ার মতো যোগ্যতা থাকে। আছে 40,000 শব্দ লেখার দম? আমার কাছে কথাটা নিবেদিতা খুব কানে বাজলো। তো আমি মনে মনে ঠিক করলাম আমার অফিস শুরু হতো দুপুর 3-3:30, তার আগে সকালে 1 ঘন্টা করে আমি লিখবো। তো করে আমি প্রথম উপন্যাস এক মুঠো আকাশ লিখে জমা দিলাম আনন্দবাজারে। তখন 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হতো পরের বছরের পুজো সংখ্যার জন্য। এবার তো এপ্রিল হয়ে গেছে, মে মাস হয়ে গেছে, IPL নাকি শুরু হওয়ার কথা, নানান রকম ঘটনা ঘটছে। আমি যেমন ভেবেছি নিশ্চয়ই সিলেক্টেড হয়নি। হঠাৎ একদিন ইডেন গার্ডেন্সে একটা ম্যাচ কভার করছি, আমাকে একটা ফোন এলো, বললো দেশ পত্রিকা থেকে আপনাকে ডেকে পাঠিয়েছি। আমি বললাম আমি আবার কিছু করেছি টরেছি কিনা, মানে তখন তুমি জানো একটা আতঙ্কের মধ্যে থাকতাম যে কি করেছি না আর করেছি। আমরা ভীষণ স্টুডেন্ট অ্যাটিটিউড ছিল আমাদের মধ্যে, একদম তাই না? একদমই মানে তাই। কি করলাম, টিচার কেন ডাকছে, এই হ্যাঁ, টাইপের। হ্যাঁ, সেটা হয়তো সরল ছিলাম। সেটা হয়তো খুব এখনকার দিনে এরকম কিন্তু একটু অভাব আমি বোধহয়। হ্যাঁ এখন এরকম অভাব। তো গেলাম, গেতে হর্ষদা বললেন তুমি না কালকে প্রুফ দেখতে আসবে। আমি বললাম তখনও আমার কাছে বুঝতে অসুবিধা হচ্ছে যে কিসের প্রুফ, কেন প্রুফ? বলে তোমার এই বছরের ওটা সিলেক্টেড হয়েছে। তখন আমার মনে হচ্ছে যে প্রথমে তো আমি বিশ্বাস করতে পারিনি, তারপরে আমার মনে হয়েছিল একটা দরজা খুলে গেল। এবং যখন উপন্যাসটা বেরোলো দেশ পত্রিকায় না তাহলে আনন্দলোক পুজো আচ্ছা, সংখ্যায় আচ্ছা। প্রথম। দেখো আমাদের আনন্দবাজারের সবকটা পুজোর সংখ্যাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আনন্দলোক পুজো সংখ্যায় যখন বেরোলো, সবচেয়ে বড় প্রাপ্তি মতিদা ফোন করেছিলেন আমার। ওরে বাবা। মতি নন্দী, এবং সেই মতি নন্দী যে ফোন করেছিলেন সেটা আবার উনি জয় গোস্বামীকে বলেন। জয়দা তখন ক্রিকেটের খুব ভক্ত, জয় গোস্বামী, এবং তখন দেশে আবার জয়দাও রয়েছেন। অফকোর্স, এবং মানে মধ্যমণি। হ্যাঁ, আমি মনে করি যে এই মুহূর্তে যদি বাংলা সাহিত্যে কোনো একজন কবি সত্যি। শ্রেষ্ঠতম হয়ে থাকেন তিনি জয় গোস্বামী ছাড়া আর কেউ নন। বাকিরা যারা আছেন তারা ওই অনেক পিছিয়ে থাকা। হ্যাঁ, তো জয় গোস্বামী আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে তোমার উপন্যাসটা খুব ভালো লেগেছে। মতিদা তো বলেইছেন। ওই যে প্রথমবার শুরু হলো, দ্বিতীয়বার কিন্তু আমি চিঠি পেলাম, অর্থাৎ এবছর আপনাকে অমুক উপন্যাসের জন্য যেমন চিঠি আসে, আমন্ত্রণ জানানো হচ্ছে। তখন আমি শুরু করলাম একটা বাচ্চাদের নিয়ে সিরিজ খেলার উপরে, কোকো বলে। পরপর 5 বছর আনন্দ বাজারে বেরিয়েছিল, আনন্দ মেলায়। আমি তোমায় বলি কাদের বেরোতো তখন 5টা নাম: শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঙ্গে আমার নামটা। বুঝতে পারছো? মানে কিন্তু আমি জানি, মনে আছে 2011-12 সালে যখন এই সময় পত্রিকা এলো এবং তারা আমাকে এমন একটা জায়গায় দিতে চাইলো যে আমি যেখানে পুরোটাই আমি অনেক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো, এবং তখন রূপায়ণদা ছিলেন, রূপায়ণ ভট্টাচার্য এবং আমরা তখন আনন্দবাজার স্পোর্টস ছেড়ে ও ইয়েতে এই সময় স্পোর্টসে ওটা, ও তো ফুটবলটা মেইনলি কভার করে, আর তুমি ক্রিকেট। হ্যাঁ। তো এটা এই সময় আমাদের দুজনকে নিয়েছিল তখন ওই সময়টাতে, এবং তারপর থেকে এই সময় আছি। এবং তার মধ্যে তোমাদের সানন্দায় আমার দীর্ঘ 2 বছর ধরে একটা লেখা বেরোলো, যেভাবে ঢেউ আসে বলে। আচ্ছা। এত মোটা বই, আনন্দ থেকে বেরোনো, 400 পাতার, সেটা একটা আছে। এছাড়া 19-20তেও একটা ধারাবাহিক বেরোলো,
সানন্দার ধারাবাহিকটা আমি খুব এনজয় করেছিলাম, তার কারণ প্রচুর মেয়েরা ফোন করতো তখন। আচ্ছা। এবং দুই বোনের, এবং তারা দুই বোনের একটি মেয়ে চ্যানেলে কাজ করে, একটি মেয়ে কলেজে পড়ে, দুই বোন। যে আরেকটা তোমার উপন্যাস আমি তোমাকে বলছি, যেটা খুব ইয়ে করেছে, ফ্যাশন বা ওই ধরনের কিছু মডেল নিয়ে কিছু, হ্যাঁ বিষাক্ত 22। হ্যাঁ ওইটা বিষাক্ত 22 সিনেমা টিনেমারও একটা কি কথা শুনেছি হয়েছিল। হ্যাঁ সেটা হচ্ছে বিষাক্ত 22 হচ্ছে আইপিএল এর নিবেদিতা, তুমি দেখবে যখন হয় চিয়ার লিডার থাকে, এবং আর বাপর বলে ব্যাপার, বিরাট ব্যাপার। হ্যাঁ এবং তারা মোটামুটি মানে ওই 2 পিস পরে, যেটাকে সাদা বাংলায় বলে বিকিনি, অনেকটা এরকম কালারফুল বিকিনি পরে তারা, হ্যাঁ পুরোপুরি বিকিনি হয়তো নয়, মানে ওই ঝিলিমিলি অনেক কিছু ঝিলিমিলি পরে, এবং তারা ওই নাচে, হাতে পম পম নিয়ে যেটাকে নাচে, এবং তার জন্য ওরা বেশিরভাগই দেখবে পূর্ব ইউরোপের দেশ থেকে, ধরো রাশিয়া, বেলারুস, উজবেকিস্তান, এইসব দেশগুলো থেকে মোটামুটি ওরা আসে, এবং এসে ওদের পার ডে রোজগার হচ্ছে $400-450। যে খারাপ দিকটা, তার কারণ হচ্ছে তার মধ্যে বলিউডের এক্সট্রাদের ডাক, কখনো কোনো প্রডিউসার বিভিন্ন ডাক, এবং সেই যে জগৎটা, এই যে মেয়েগুলো, এদের জগৎটা কিরকম, এটা খুব ইন্টারেস্টিং, আমি জানি। এবং এই যে নিয়ে, এবং তার মধ্যে একটি মেয়ে হঠাৎ খুন হয়ে যায়, এর উপরে একটা মার্ডার মিস্ট্রি। এটা তোমার সৃজিত আমার কাছে চেয়েছিল প্রথমে, তারপরে বললো এটা বিদেশ এত বেশি চলে আসছে, লোকেশনে খুব সমস্যা হবে। আচ্ছা, সৃজিতের সঙ্গে আমার এটাতে নিয়ে কথাও হয়েছে। তাহলে তুমি সব্যসাচী, তুমি তো তাহলে এই যে কথাগুলো এখনো পর্যন্ত কেউ কিন্তু এত করে জানে না, বলো? এই যে তুমি যে যেমন ছুপা রুস্তাম, লোকের কথা, অন্যদের কথা যেমন লোকে জানে, সব্যসাচী ভীষণ লাজুক। মানে আমি চিরকাল দেখেছি সব্যসাচী যেটা করে আর যেটা প্রকাশিত হয়, শুধু একটা নাম আপনারা দেখতে পান খবরের কাগজে, কিন্তু বিশ্বাস করুন ওর মানে আমি বললাম না কাঁচা সোনা একটুখানি মেশাতে হবে, সেই মেশানোর কাজটাই আমি করছি। যাই হোক, হ্যাঁ, এবার তুমি আমাকে বলো, তুমি যে এই যে দেশ বিদেশ ঘুরেছো না, এইটা আমি একটুখানি তোমার জানতে চাই। ধরো জীবনে প্রথমবার যখন তুমি বিদেশ যাচ্ছ, সেটা তোমার মনে আছে? মনে আছে মানে এমন ভাবেই মনে আছে যে একটা সর্বনাশের পথ থেকে আমি বেঁচে গেছিলাম, এরকম গল্প অনেক আছে। তার একটাই বলি, সেটা হচ্ছে প্রথমবার আমার নিউজিল্যান্ড যাওয়া, প্রথম, এটা হচ্ছে 1995 সাল। আমার বয়স তখন 25-26, হ্যাঁ এরকম। তো ব্যাংকক থেকে ডেনপাসার বলে একটা জায়গা আছে, সেখান থেকে হয়ে মেলবোর্ন হয়ে, এখনকার মতো ডাইরেক্ট অত ছিল না, আমি প্রথম খেলাটা ছিল নেপিয়ার বলে একটা জায়গা, প্রশান্ত মহাসাগরের ধারে একটা ছোট্ট দ্বীপ, সেই দ্বীপে খেলা হবে প্রথম খেলা। তো নিউজিল্যান্ডের মূল শহর অকল্যান্ড, তো ওখানে অকল্যান্ডে নামতে হবে। আর এই অকল্যান্ডে নেমেছি, এবং নেমে আমার মা, প্রথম বিদেশ যাচ্ছি বলে আমার মা করেছেন কি, চিড়ের প্যাকেট, মুড়ির প্যাকেট, এবং গ্লুকন ডি তা ওই প্যাক করা, মানে, এবং তখন সবুজ রঙের প্যাকেট, সবুজ রঙের প্যাকেটটা নয়, ওই সাদাটা। তো আমি নেমেছি, নেমে ইমিগ্রেশন কাস্টমস যেটা করতে হয় অকল্যান্ডে, আমি দেখলাম, এমনিতে আমি কুকুরকে খুব ভয় পাই, ঠিক আছে, বড় কুকুরকে, তো এত বড় দুটো বড় হাউন্ড টাইপের কুকুর ঘুরে বেড়াচ্ছে, এবং এক মহিলা তাদের নিয়ে ঘুরছেন, এবং কুকুরটা আমার ব্যাগের কাছেই এলো, এবং এসেই তারপরেই ওই মহিলা বললেন, ক্যান ইউ কাম আউট? আমি বেরোতে বাধ্য হলাম, যে কি ব্যাপার। আমাকে নিয়ে যাওয়া হলো একটা রুমে, এবং সেখানে বলা হলো যে আপনি ব্যাগে করে কি এনেছেন। প্রথম কথা আবার বলে দিই, যারা কোনোদিন যাবেন বা না যাবেন, নিউজিল্যান্ডে কিন্তু বা অস্ট্রেলিয়ায় খাওয়া দাওয়ার সামগ্রী নিয়ে যাওয়া একদম বারণ, বিশেষ করে স্পাইসেস এন্ড হার্বস, মানে লবঙ্গ যদি তুমি নিয়ে যাও, বা একটা তিলও যদি নিয়ে যাও, মানে ব্যাগে অনেক সময় থাকে তো লবঙ্গ খায় যারা, ওদের, এবং জুতোতেও যদি নোংরা থাকে তোমার, মাড যে কাদাটা, সেই কাদাটাতে নাকি ওদের দেশের জীবাণুর সমস্যা হয়। আর স্পাইসেস এন্ড হার্বস হচ্ছে আবার এমন ভাইরাস নাকি অন্য দেশ থেকে আসতে পারে, যে কারণে ওরা ওটা করে না। যাই হোক, আমি আসল প্রসঙ্গটাই যাই। তো তোমাকে তো আলাদা করে দাঁড় করানো হলো, এবং ওই প্যাকেটগুলো বার করা হলো, বার করিয়ে আমাকে বসিয়ে দেওয়া হলো। ঠিক আমি এমন ভাবে বলছি যেটা, সেটা ততটা খুব সুখকর অভিজ্ঞতা নয়। তার কারণ হচ্ছে, দেখলাম লেখা আছে যে
ওরা প্রথমে অনেকবার এইরকম ভাবে আঙুলে এ করে শুঁকে বোঝার চেষ্টা করলো যে ওটা গাঁজা বা হেরোইন বা ওরকম কিছু কিনা। ওখানে লেখা আছে, যেটা দেখলাম নিবেদিতা এরকম পিছনে, যে যদি ড্রাগস নিয়ে বা ড্রাগস পাচার করতে গিয়ে কেউ ধরা পড়ে তার 25 বছরের মিনিমাম জেল। ঠিক আছে, তখন মোটামুটি আমি আতঙ্কিত হয়ে পড়ছি এবং বলা হলো যে ল্যাবে টেস্ট হবে ভেতরে। এবার আমার মনে হচ্ছে আমি তো গুকন্ডি, কিন্তু ভেতর থেকে ল্যাবে টেস্ট করে এসে যদি বলে তাহলে আমি কি করবে। এবং তখন আমি জীবনে প্রথমবার বিদেশ গেছি, চারধারে ওই এয়ারপোর্টে চারধারে ঝনঝনানি, কোনো লোক কলিগ নেই, কাউকে ফোন করার নেই, হাতে মোবাইল ফোন নেই যে ফোন একটা, মানে তখন মোবাইল আসেই নেই, মোবাইলহীন যুগ। তো প্রায় 45 মিনিট পরে যখন আমি প্রায় ভেঙে পড়ছি, দেখলাম দূরে একটা ব্যাংকের, স্ট্যান্ডার্ড ব্যাংক বা কিছু নিউজিল্যান্ডের যে ব্যাংক, স্পন্সর ছিল। ও আমি তখন ওই বললাম যে আমাকে ওইটুকু অব্দি যেতে দিন, এবং তারা লেখা আছে ওয়েলকাম ইন্ডিয়ান ডেলিগেটস। কাছাকাছি পৌঁছতে বললেন যে আপনার কার্ডটা দেখান। তো আমি ওই যে চিঠি, তখন তো আর ইমেল ফিমেল অতটা ছিল না, সব ফ্যাক্সে আসতো, ফ্যাক্সে দেখালাম আমি যে আমি আমন্ত্রিত। আপনাকে আটকে রেখেছে। ওই ভদ্রলোক বেরিয়ে এলেন, বেরিয়ে এসে ওইখানে গেলেন, বললেন যে আপনারা কি কিছু পেয়েছেন? তখনও টেস্ট চলছে। তখন ওরা তো আর জানে না যে তুমি তো বলোনি যে আমাকে, তুমি তো, আমার কোনো কথাই শোনা হচ্ছে না, সোজাসুজি ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এবং শোনা হয় না, তার কারণ হচ্ছে তোমারটা তো, তুমি তখন সাসপেক্ট, সন্দেহভাজন ব্যক্তিত্ব। তো ওইটা আমার মনে আছে। ততক্ষণে আমার যে মার উপর তো যাচ্ছে, তাদের যে আমি কোনোদিন বাড়ি ফিরতে পারবো কিনা, আমি কোনোদিন মানে বেঁচে থাকবো কিনা, এই জায়গায় চলে গেছে। এবং যখন ছাড়া পেলাম ঘন্টা 2 পরে, আমার মনে আছে আমি জাস্ট ব্রেক ডাউন করলাম, মানে মাথা চুপ করে বসেছিলাম প্রায় 1 ঘন্টা। ততক্ষণে আমার যে নেপিয়ারের ফ্লাইট সেটা চলে গেছে। কিছু করার নেই, মানে একটা টাইম গ্যাপ থাকে। তো পরে নতুন ফ্লাইটের টিকিট কেটে এ করে সে আরো 2 ঘন্টা 2 পরে প্রথম ধাতস্থ হয়ে গিয়েছিলাম। তো এটা আমার কাছে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। তারপরে তোমার খেলা দেখতে হবে, তারপরে কভার করে, তারপরে তোমার 3টে কপি পাঠাতে হবে, 3টে লেখা। 3টে লেখা। সেদিনটা হয়তো নয়, তার কারণ সেদিন আমি রিচিং, মানে টাইম তখন ক্রস করে গেছে, তারপরের দিন থেকে পাঠাতে হবে। কিন্তু ওই যে ট্রমাটা, ওই ট্রমাটা তোমার প্রথমটা মনে থাকবে, প্রথমটাই মনে থাকার মতো। এরকম অনেক আছে, কিন্তু এই একটা আমার মানে এই নিয়ে আমার একটা বই করেছিলাম গত বছরে, আগের বছর বেরিয়েছিল, সেটা হচ্ছে নিষিদ্ধ সব সোনার খনি। আচ্ছা, তোমার এবার তোমার ছোটবেলাটায় চলে যায়। তুমি মোটামুটি কোথায়, কোন স্কুলে পড়েছো, কোথায় জন্মেছো, বাবা মা ভাই, তোমার ভাইয়ের সম্পর্কে তো বিশেষ করে জানতে হবে, একটু বলো। আমি জন্মেছি তো কলকাতায়, আর পড়াশোনা করেছি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, মানে তোমার বাড়ি থেকে খুব কাছে যে স্কুল, আর ওখানে তখন সবাই পড়তো। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল তখন মানে ওয়ান অফ দা, কি বলবো, ক্রিম। এবং আমাদের যারা বন্ধু বান্ধব সবাই মানে দেশ বিদেশ সর্বত্র মানে ছড়িয়ে রয়েছে। তো আনন্দবাজারেও আমাদের সিনিয়রদের মধ্যে বালিগঞ্জ গভর্নমেন্ট প্রচুর ছিলেন। তারপরে আমি ক্লাস 11 চলে আসি সেন্ট জেভিয়ার্স কলেজে। তারপর কি সাবজেক্ট? ইংলিশ। আর প্রথমে আর্টস, 11-12 আর্টস, তারপরে সেন্ট জেভিয়ার্স ইংলিশ। ইংলিশ অনার্স করার পরে যাদবপুরে আসি আমি এমএ করতে। এমএটা যাদবপুর ইউনিভার্সিটিতে। তুমি ইংরেজিতে পুরো জীবন পড়ে পুরো জীবন বাংলা লিখলে? তার কারণ হচ্ছে তখন আমি বাংলাতে অনেক বেশি স্বচ্ছন্দ ছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার আইডল ছিলেন তখন সুনীল দা, মানে সুনীল গঙ্গোপাধ্যায়। তখন সুনীল দা বাংলায় লেখেন, মানে আমিও বাংলায় লিখবো। এবং বাংলায় লেখা তখন কবিতা লেখা, ওই যে জগৎটা তখন 9-এর দশকটা ছিল এমন একটা জায়গা, নিজেদের ভাঙা করার জায়গা। আজকের প্রজন্মের সেই জায়গাটা বা সেই জোশটা হয়তো আমি খুঁজে পাই না। যেটা আমার দোষ হতে পারে, আমি যে এখনকার ছেলেমেয়েরা কিছুই বোঝে না, আমরাই বুঝতাম, এরকম আমি মনে করি না। তারা আমারও অনেক বেশি স্মার্ট, কিন্তু আমাদের জগৎটা, মোবাইলহীন জগৎটা অন্যরকম ছিল। যেমন তোমাকে বলি নিবেদিতা, এই ধরো আমি তোমার থেকে বাড়ি থেকে যদি যাই, যদি রাস্তাঘাটে যাই বা এখান থেকে যদি এসপ্ল্যানেড অব্দি যাই, দেখবে সবার মাথাটা এরকম হয়ে আছে, কারণ তাদের সামনে একটা স্ক্রিন হয়েছে। স্ক্রিন ছাড়া জীবন তুমি ভাবতে পারো না? আমিও ভাবতে পারি না এখন। তুমি এইটুকু বলো যে এই যে তোমার হাতে যে থাকে 6 বা 8 ইঞ্চি, এটা ছাড়া কি তুমি বাঁচোনি? বেঁচেছো তো,
সাংবাদিকতা করেছো, আমার স্পষ্ট মনে আছে যে সানন্দার কাভার গার্ল হয়েছে তুমি বেশ কয়েকবার। এখন কিন্তু আনন্দবাজারে আপনারা যারা জানেন না বলে দিই, প্রচুর সাংবাদিকের ক্রাশ ছিল নিবেদিতা। এবং তখন নিবেদিতা বলতে মানে মোটামুটি লোকজন 4 তলা থেকে 3 তলায় নেবে দেখতে ফেকতে যেত। তো ব্যাপারটা হচ্ছে, তুমি আমাকে বলো সেই সময় তো এক ধরনের সাংবাদিকতা করেছো, আর আজকে তুমি তখন হাতে লেখা, পিটিএস এ যাওয়া, প্রুফ আসা, প্রুফ দেখা, একদম হ্যাঁ, এবং খুব স্লো ব্যাপারটা এখন ছিল। তুমি তখন স্লো ছিল সেটাকে একটু। মানে এই যে ধরো তুমি এখন একটা নিবেদিতা অনলাইন বলে একটা চ্যানেল, এবং সেটাকে তুমি প্রতিষ্ঠা করে ফেলেছো, এবং শুধু তাই নয় এত মানুষ ভালোবাসা দিচ্ছেন তোমার। ওই আমার একটা ব্যক্তিগত প্রশ্ন করতে ইচ্ছে করে তোমাকে, সেটা হচ্ছে ওই দুনিয়াটার সঙ্গে এই দুনিয়াটা যেখানে হয়তো তুমি অনেক স্বাধীনভাবে কাজ করছো, এটা চ্যালেঞ্জিং ছিল নাকি ওটা বেশি চ্যালেঞ্জিং ছিল? তুমি আমায় জিজ্ঞেস করছো? আমি বলবো যে ওইটা যদি আমি না করতাম, ওটা তুমি বলতে পারো আমি ইডেন গার্ডেন্সে খেলে এসে আমি একটা ছোট নিজের মাঠ তৈরি করে এবার চেষ্টা করছি সেটাকে আস্তে আস্তে বাড়াতে। মানে পাড়ার সাধারণ সমিতি করবে। হ্যাঁ, বুঝতে পারছো? মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ওই খেলাটা না খেলতাম, আজ যদি তোমাকে না দেখতাম, যদি সুমনদাকে না দেখতাম, যদি এদের বড় বড় রূপায়ণকে যদি না দেখতাম, বা ধরো আমি সুনীল গাঙ্গুলি, শীর্ষেন্দু দা, সঞ্জীব দা, সাগরভাই ঘোষ, অপর্ণা সেন, কার নাম না করবো, তোমার নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এদেরকে তো আমরা পেয়েছি সব্যসাচী। হ্যাঁ, এদেরকে যদি আমি না পেতাম, সান্নিধ্য পেয়েছি মানে কি, তাদের পাশ দিয়ে ঘুরে গেলেও একটা গন্ধ গায়ে চলে আসবে। হ্যাঁ কি না বলো? একদম। তার উপরে ওখানে তোমাদের সঙ্গে ছিলেন অপর্ণা সেনের মতো ব্যক্তিত্ব। হ্যাঁ, মানে উনি কি বলবো, ও একটা টিস্যু পেপারও কিভাবে ভাঁজ করে রাখবে সেটাও তো আমি দেখলাম, বাবা এরকম করছে, আমরা তো হয়তো এরকম করে দিতাম। হ্যাঁ, এই যে ব্যাপারটা এস্থেটিক সেন্স থেকে শুরু করে সবকিছু, উপন্যাসটা ওই জায়গাটা যদি তৈরি না হতাম না, তাহলে বোধহয় এইটা করতে পারতাম কিনা আমার ডাউট। আবার উল্টো দিক দিয়ে বলবো, এই জায়গাটা এসছে বলে ওই যে কাজটা করে ফেলার পরে আমি যদি বসে যেতাম, মানে আমি কি করতাম, আর কিছু করতাম না রিটায়ারমেন্টের পর। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আমার একটা দিক খুলে দিয়েছে। তার মানে তোমার সেই না দিক যে খুলে দিয়েছে, তার থেকে মানে আমার প্যাশনটা বেরিয়ে, তুমি হয়তো বলছো না, সেটা এই প্যাশনটা না থাকলে কিন্তু দিকটা খোলা যায় না। না 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 না, সেটা অনেকেই তো করছে, করে বসে গেছে। হ্যাঁ, সবাই কি করছে? কোনো অসুবিধাও হচ্ছে না, হয়তো তোমারও হতো না, মানে বসে থাকাটা কিন্তু কোনো অসুবিধের কারণ না। কিন্তু নতুন চ্যালেঞ্জ খুঁজে সেই আবিষ্কার করে সেটাকে দাঁড় করানোর মধ্যেও যে আরেকটা চ্যালেঞ্জ রয়েছে, সেটা তুমি নিয়েছো। এবং এটা খানিকটা আমার মাও, জানো তো, আমি যখন আমার এটা মানে আনন্দবাজার থেকে আমি ইয়ে করলাম আর কি, ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট করার পরে, আমি তো সেদিন প্রথম দিনই চলে গেছিলাম গাড়ি চালানো শিখতে, জানো তো। আমি দেখলাম যে আমি তো নিঃশ্বাস নিতেও পারবো না, মানে এত ডুবেছিলাম কাছে। হ্যাঁ, তো প্রথমে গাড়ি চালানো শিখলাম, তারপরে তো 2 বছর ওরাও আমাকে আবার কন্টিনিউ করলো। হ্যাঁ, সেটা করতে করতে তারপরে তো কোভিড এসে গেল, পুরোপুরি বসে গেলাম। তারপরে অনেক রকম ট্রাই করলাম, কিন্তু দেখলাম কোনোটাই স্যুট করছে না। মানে একটা তো টাকাটা ডেফিনেটলি দরকার, কিন্তু তারপর মা আমাকে বললো, তুই যা করেছিস জীবনে সেটাই করে দেখ না, পারিস কিনা। এই কথাটা মা খুব স্বাভাবিকভাবে বলেছে। মানে মাসিমা ওয়াজ দা বীজ, পুরো সিড, যিনি এই হ্যাঁ বলে, তুই যা করেছিস এত বছর ধরে সেটাই কিভাবে করা যায় দেখ না। এবার সেটা তো মা ইউটিউব বলে কি জিনিস জানতো না, কারণ মামা ইউটিউব দেখে গেছে, কিন্তু মার ধারণা ছিল তো টিভিতে আসে একটা নির্দিষ্ট সময়। হ্যাঁ, এইবার তোমায় জিজ্ঞেস করি, এই যে তুমি বালিগঞ্জ গভর্নমেন্ট থেকে ইয়ে করলে, তারপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তুমি যাদবপুর থেকে কি সরাসরি আনন্দবাজার পরীক্ষা দিয়ে এলে? না, আমি সেন্ট জেভিয়ার্সে যখন পড়ছিলাম, মানে সেন্ট জেভিয়ার্সে না, যাদবপুরের ফার্স্ট ইয়ারেই আমি পরীক্ষা দিলাম, ট্রেনিং জার্নালিস্টের যে পরীক্ষা হয়। এবং সেকেন্ড ইয়ারটা খুব কষ্টকর, কারণ তখন পৌলমীর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছে। না, সেন্ট জেভিয়ার্স থেকে আমরা ক্লাসমেট ছিলাম। এবং ফার্স্ট ইয়ার থেকে। এবার তখন হচ্ছে যে ওই বান্ধবীকে ছেড়ে অফিস চলে আসা, তখনকার যাদবপুর হচ্ছে মানে দুপুর বেলাতেই সবচেয়ে উত্তাল। হ্যাঁ, এবং ইংরেজি পড়ি, মানে যাদবপুরে তখন ধরো 50 জনের মধ্যে 40 জন মেয়ে, 10টি ছেলে। তাই তো হয়। মানে ওই ফুলের মতো মেয়েদের ছেড়ে ক্লাস করতে আসা, ওই আনন্দবাজারে এসে স্পোর্টস ডিপার্টমেন্টে এসে বসে থাকা, 2-3টে আসতে হতো। তখন ওই সন্তোষপুর বিবাড়িবাগ বলে যে মিনি বাসটা হতো, ওই বাসটা করে আসতাম, গ্রেট ইস্টার্নে নেমে ওই হেঁটে চলে আসতে। হ্যাঁ, ওইটাই। তার আগে ফ্রিল্যান্সার তো শুরু করেছিলাম, ফ্রিল্যান্সিং আনন্দ মেলায় লিখতাম। তারপরে যেটা তখন বোধহয় নীরেন্দা ছিলেন নাকি? দেবাশিস দা। তখন দেবাশিস দা, শ্যামল কান্তি দাস পাশেরা ছিলেন, রতন তনু ঘাটি, এরা সব, আর সানন্দা তোমরা
তখন হ্যাঁ তখন সানন্দায় যেটা মনে পড়ে সেটা হচ্ছে অনিরুদ্ধ দাকে মনে পড়ে, সুদেষ্ণা দি সবাই ছিলেন, শ্রাবণী দি। হ্যাঁ চাকরি যখন পেলাম, চাকরি পাওয়ার পর ও চাকরি করতে করতে আমি এমএ দিয়েছিলাম, মানে 1 মাসের ছুটি নিয়ে এমএ পরীক্ষাটা দিলে এমএ পাস করলাম। তখন আমার তার কিছুদিনের পরে আমার ভাইও আনন্দবাজারে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিল, কিন্তু ও তারপরে আইএস পরীক্ষা দিয়ে। হ্যাঁ তোমার ভাইয়ের কথাটা বলো, ওর ভাই বিখ্যাত আইএস আইপিএস ও এখন হচ্ছে মানে পশ্চিমবঙ্গের এডিজি, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল। ও এর আগে ছিল বিধাননগরের কমিশনার, তো বিভিন্ন দায়িত্ব পালন করেছে। এখন ও মূলত এডিজি সরকারি প্রশাসনে রয়েছে। আর যেটা হচ্ছে গোয়েন্দাপিট লালবাজার বলে ওর যে বই, সেটা অ্যামাজনের থেকে আরম্ভ করে সর্বোচ্চ সুপারহিট হয়েছে। এবং হুব্বা যে ছবিটা ব্রাত্য বসু বানিয়েছেন, সেই ছবিটাতেও কিন্তু মেনলি চিত্রনাট্যটা ওর গল্প থেকে তৈরি হয়েছে। হুব্বা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হুব্বা শ্যামল যে ব্যারাকপুরে বিশ্বত্রাস ছিল, তুমি সিনেমাটা দেখেছো কিনা জানি না, পারলে দেখো। দেখেছি। হ্যাঁ, এবং মেন যে দুটো গান, সে দুটো গানও সুপ্রতিমেরই লেখা। আচ্ছা, তুমি তোমার ভাইয়ের যে লেখা যে প্রত্যেক বছর লেখে আনন্দ পাবলিশার্স থেকে বেরোয় সেই গোয়েন্দার যে কাহিনীটা, সেটা কটা পর্ব হয়েছে বা কি হয়েছে একটু বলো তো। প্রথম কথা হচ্ছে যে এটা গোয়েন্দাপিট লালবাজার বলে প্রথম বেরিয়েছিল। এটার হচ্ছে যে অরিজিনাল যে কেসগুলো, ধরো দেবযানী বণিক, তোমার মনে আছে কি জানি না, ওই রকম যে ঘটনাগুলো, বা সজল বারুই, এই যে ঘটনাগুলো, এগুলো বাস্তবে কি হয়, ফেলুদা বা ব্যোমকেশ যখন হয়, সেটা ক্ষেত্রে আমরা দেখি যে এরপর খুনি ধরা পড়লো বা অপরাধী ধরা পড়লো, কিন্তু অপরাধী ধরা পড়া মানে কিন্তু সাজা হওয়া নয়। সাজা হওয়ার জন্য বা পুরো ঘটনাটা যে কিভাবে ঘটেছিল এবং বাস্তবের গোয়েন্দারা কিভাবে সেটা সমাধান করেছিলেন, তা চার্জশিট কিভাবে তৈরি হয়, তা সেগুলো গল্পের মতো তৈরি করে, এবং সেটা মানে ফেসবুকে প্রথম বেরোতো, কলকাতা পুলিশের ফেসবুকে। সেটা দেখে আনন্দ পাবলিশার্স খুব আগ্রহী হয়। প্রত্যেক রোববার একটা বেরোতো যে ঘটনা, মানে বাস্তবের ঘটনা। আবার বলছি, সেটা আমার মনে আছে, প্রত্যেকবার সেটা হয়েছে। সেটা তখন প্রথম আনন্দ থেকে বই হলো গোয়েন্দাপিট লালবাজার। আচ্ছা, এটা ধরো 2019-20, মানে ঠিক করোনার মানে প্রি কোভিড, এবং হয়ে বইমেলায় সুপার হিট হলো। তখন প্রত্যেক বছর এই বইটা বেরোনো শুরু হলো। এর মধ্যে মানে ধরো স্বাধীনতার অগ্নিযুগে লালবাজার, এরকম 3-4টে বই হওয়ার পরে গোয়েন্দাপিট সমগ্র বলে বই বেরিয়েছে, যেটা হয়তো 1200 বা 1400 টাকার দাম, এরকম আনন্দ বই, সেটাও সুপারহিট। তারপরে যেটা হয়, এই গোয়েন্দার গল্পর সঙ্গে, এবং যে ব্রাত্য প্রেসিডেন্সির ছাত্র সবাই জানে, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং সুপ্রতিমও প্রেসিডেন্সির ছাত্র, আমার ভাই ইকোনমিক্স এর ছাত্র ছিল প্রেসিডেন্সি। তো ওদের একটা মানে সিনিয়র জুনিয়র বন্ধুত্ব, দাদা ভাই টাইপের ব্যাপার ছিল। সেখান থেকে ব্রাত্য এই গল্পটায় আগ্রহী হয়। হুব্বা ব্যারাকপুরের মানে কি বলবো, একটা ত্রাস এক সময়কার অপরাধ জগতের, আন্ডারওয়ার্ল্ডের। মোশাররফ করিম এই অভিনয়টা করেছিল। ছবিটা খুব ভালো, মানে আমি দেখেছি ছবিটা, আমার প্রচন্ড অভিনয় করেছেন, অসাধারণ অভিনয় করে। আচ্ছা সব্যসাচী, এবার তোমাকে একটু কেটে একটা অন্য দিকে যাই। তুমি কিছুক্ষণ আগে পৌলমীর কথা বললে। হ্যাঁ, পৌলমী সেনগুপ্ত বিখ্যাত কবি, লেখিকা, এবং ও একটা সময় আনন্দবাজারের যে কটা ম্যাগাজিন, সব কটা ম্যাগাজিনের হেড ছিল, এডিটর ছিল, এক্সিকিউটিভ এডিটর। মানে সানন্দা, 19-20, দেশ, আনন্দলোক, আনন্দমেলা। হ্যাঁ, এই 5টা, তার আগে একটা কেরিয়ার ছিল, সেটা পরে বন্ধ হয়ে যায়। 5টা ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর ছিল, এবং ও যে জিনিসটা সামলেছে, সেটা অবিশ্বাস্য একটা পোস্ট সামলেছে, এবং নিজেও ও কোথায় WBCS না, WBCS ছিল, সেটা ছেড়ে আনন্দবাজারে, হ্যাঁ WBCS ছেড়ে আনন্দবাজারে এসেছিল লেখালেখির জন্য, সেটা সবচেয়ে ইন্টারেস্টিং। এবং তারপরে অতগুলো পোস্ট সামলেছিল, তারপরে উত্থানও খুব দ্রুত হলো, কিন্তু ওর যে চলে যাওয়াটাও খুব দুঃখের হলো। তো তোমাদের সম্পর্কটাও তো একটা ভাঙনের মধ্যে দিয়ে গেছে, একটা ভীষণ একটা প্রেম, তারপর একটা ভাঙন, সবকিছু মিলিয়ে মিশিয়ে যদি তুমি বলতে চাও, শেয়ার করতে চাও, একটু বলো। হ্যাঁ দেখো, মানে প্রথম কথা হচ্ছে, আমরা যেটা বলছিলাম নিবেদিতা, সেটা হচ্ছে আমরা কিন্তু কলিগ ছিলাম, এবং 2007-8 কলিগ না, তোমরা একসময় পড়তে, সহপাঠী, সরি
কলিগও বলতে পারো। ওই পরবর্তীকালে তো কলিগ হয়ে গেল, 3তলা ওই রকম ব্যাপারটা তো পরবর্তীকালে চলে এসেছিল। ও তো সানডেতে এসেছিল বোধহয় না, প্রথম সানডেতে চাকরি করেছিল, তারপর টেলিগ্রাফেও চাকরি করেছিল, কিন্তু তারপর ছেড়ে দিয়ে WBCS হয়েছিল। সানডে টেলিগ্রাফ দুটোই ছিল। সানডের সময় থেকে ওকে দেখেছি। হ্যাঁ, পৌলমী ছিল হচ্ছে মানে প্রথম হচ্ছে অবশ্যই মানে যাদবপুরে তোমরা, না যাদবপুর না, সেন্ট জেভিয়ার্স একসঙ্গে পড়ছে। হ্যাঁ, তারপরে সহপাঠী যাদের, তো তারপরে প্রেম হলো। 1997 আমাদের বিয়ে হয়, 97 বিয়ে হওয়ার পরে তখন পৌলমী ছিল ক্যানিং এর ভিডিও। এবার যেটা সমস্যা হলো, আমাদের যখন সন্তান হলো, বৃষ্টি হলো বোধহয় 2000 সালে আমাদের মেয়ে, তো যখন হলো তখন এই বাচ্চা সামলানো, তখন আমার মা বাবার বয়স হয়ে গেছে, এবং তখন WBCS হলেও এই ক্যানিং থেকে যাতায়াতটা খুব সমস্যা হচ্ছিল। হ্যাঁ, এবং তারপরেও আরেকটাও জিনিস যেটা হচ্ছিল সেটা হচ্ছে ও যে কাজটা খুব মানে ওই আজকে কার গরু চুরি গেছে, কালকে কার জমি জিরে নিয়ে গন্ডগোল হয়েছে, এটা যে খুব যে এনজয় করছিল। কারণ ও প্রথম কথা হচ্ছে তার আগে ও ফরাসি পড়াতো রামকৃষ্ণ মিশনে, কিন্তু ও আর মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল মানে ফরাসি 3 বছরে। এবং আজকে যে অ্যাস্ট্রিক্স এর মানে যে যত অনুবাদ দেখো, অ্যাস্ট্রিক্স, টিনটিন অ্যাস্ট্রিক্স, সবকিছু অনুবাদ পৌলমী। আচ্ছা, হ্যাঁ, ধরো আনন্দ থেকে, তারপর ধরো ভূতের গল্পের সংকলন থেকে যতগুলো সংকলন আছে সব থেকে সম্পাদনা দেখবে পৌলমী সেনগুপ্ত। যাই হোক, যখন আমরা ডিসাইড করলাম যে তখন দুটো অফার ছিল, একটা হচ্ছে আনন্দবাজারে জয়েন করা, আনন্দবাজারে, এবং সেটা হচ্ছে এডিটোরিয়াল ডিপার্টমেন্ট, কিংবা পত্রিকায় জয়েন করা। পত্রিকা বলতে আমি বলছি ম্যাগাজিনস গুলোতে জয়েন করা। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম নিবেদিতা, আজ বলতে বাধা নেই, এটা হচ্ছে এক যে ডিপার্টমেন্ট সেখানে কাজ করব না দুজন। তার পজিটিভস আছে, নেগেটিভস আছে, তুমি জানো, মানে একই জায়গায় যেটা, মানে আমি বলতে চাইছি আনন্দ বাজারে আমরা কাজ করব না দুজনে একসঙ্গে, কারণ তুমি অলরেডি কাজ করছি। ম্যাগাজিনসে কাজ করায় আমার আপত্তি ছিল না, কারণ দুটো পরিচালনা, দুটো ফ্লোর আলাদা, পুরো পরিচালনা আলাদা, দেখাও না হতে পারে, না হওয়ার পর আমি এটা চেয়েছিলাম, এবং সেটা পৌলমী সানন্দে মেনে নিয়েছিল। এবং ওর মনে হয়েছিল যে ওর যেহেতু সাহিত্যের দিকটার জন্য আসা ছাড়া, আর তাছাড়া ডেইলি নিউজে করতে গেলে কি হতো, এই বাচ্চাটাকে তোমার দুজনেই ডেইলি করতে, আবার সেই একই প্রবলেম। একদমই ঠিক বলেছো। এবং সাংবাদিকতায় যারা করেন, আজকেও যারা করবেন, যারা নতুন কাপল হতে চাইছেন, তাদের সবাইকেও একটাই কথা, তুমি নিজে এটা ভুক্তভোগী, তুমি নিজে তোমার ছেলে আছে, তোমার মানুষ করেছো, তুমি জানো যে কতটা কঠিন হয় সাংবাদিক যে কাপল হয়, তারা কতটা তাদের পক্ষে, তাদের 24 ঘন্টায় কাজ কিন্তু বেসিক্যালি। হ্যাঁ, তোমার যদি ভাল লাগে তাহলে করো, কিন্তু এই 9টার সময় অফিসে যাবো, বিকেল 5টায় ছুটি হয়ে যাবে আর বান্ধবীর সঙ্গে প্রেম করতে যাবো, এটা কিন্তু হবে না। মানে জীবন থেকে সন্ধ্যেগুলো চলে গেল, সন্ধ্যে বিকেল রাত্রি সবই চলে যাবে, সন্ধ্যে বিকেল রাত্রি, এই যে জিনিসটা চলে যাওয়া নিবেদিতা, এটা তুমি পাশে বসে আছো বলে বলতে পারছি। অনেকেই জিজ্ঞেস করে, আচ্ছা এবারে বিয়ে বাড়িটা তোকে এলি না কেন? আচ্ছা এলাম না কেন, সেদিন হয়তো ভারতের কোনো একটা জরুরি গুরুত্বপূর্ণ ম্যাচ পড়লো, যাক অন্যদিকে চলে যাচ্ছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে তারপরে যেটা পৌলমী ম্যাগাজিন সেকশনটা এলো, তারপরে খুব দ্রুত মানে কর্তৃপক্ষের নজরে এসে উন্নতি করলাম। উন্নতি করার মতো মেয়ে, তার কারণ প্রথম কথা হচ্ছে প্রশাসনিক দায়িত্ব সামলেছে, কবিতা লিখেছে নিয়মিত, অসাধারণ কৃত্তিবাস পুরস্কার পেয়েছে, তারপরে পেন্সিল কুকির জন্য প্রথম বইয়ের জন্য পুরস্কার। তারপরে যেটা হচ্ছে চিনে আজকে যারা কাজ করছে, ধরো শ্রীজাত, সরঞ্জিত, হ্যাঁ, এদের সবাইকে কিন্তু পৌলমীর হাতে গড়া। তো আজকের যে টিমটা যারা পত্রিকায় কাজ করে, এবং পৌলমীর চলে যাওয়া আমার মনে হয়, মানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ব্যক্তিগতভাবে, বাংলা সাহিত্যেরও একটা বড় ক্ষতি। মানে ও হঠাৎ করে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, আমি যারা জানেন না তাদের বলি, এবং অসুস্থ হয়ে গেছিল, আবার করে রিল্যাপস করে। এটা খুব আনফরচুনেট, আমার চোখের সামনে একসঙ্গে আমরা ছিলাম। হ্যাঁ, কাজেই সেটা একটা খুব কঠিন সময় ছিল, কিন্তু ও না ভীষণ মানে লড়াকু, মানে এইসবের সত্ত্বেও কাজ করে যেত, অফিসে আসতো, কথা বলতো, কোনোদিন সব নিয়ে কথা বলতো না, একদমই না, এবং বুঝতেও দিত না, এবং সেটা প্রচন্ড স্ট্রেংথ না থাকলে করা যায় না। কারণ ও যেদিন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো লাস্ট, তখন তো আমি অফিসে ভর্তি হলো, আমি অফিসে গিয়ে শুনলাম, কারণ তার 3 দিন আগে ওকে আমি দেখেছি,
দুদিন রেস্ট নিয়েছে এবং অষ্টমীর দিন ও হ্যাঁ, চলে যায়, চলে সেটা যায়, খুব হ্যাঁ। দুঃখজনক একটা ব্যাপার। এবং হ্যাঁ। আমার মেয়ে তার আগের দিনও বলেছে, ভেবেছে যে মা ঠিক হয়ে যাবে, তারপর সেদিন তো ওই ঘটনা ঘটলো। যাকে সেই চ্যাপ্টার তো পৌলমী, তো আবার বলছি যে পৌলমী আর আমি একসঙ্গে বড় হওয়ার জন্য মানে পৌলমীর প্রভাবও আমার জীবনে যথেষ্ট রয়েছে। মানে তোমাদের ভিন্নতাটার ভিন্নতাটার যদি তুমি বলো যে যে কোনো তৃতীয় ব্যক্তি বা ওরকম কিছু নয়, কিন্তু আমার যেটা মনে হয় অনেক ক্ষেত্রে যেটা হয় যে কখনো কখনো বহির কিছু ফ্যাক্টর, হ্যাঁ, আমি বলবো না যে আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসেছিল, ধরো তার থেকে বড় বেশি যেটা হয়েছিল, ওইগুলো মানে ফ্যাক্টর হয় না। তোমরা যা ম্যাচিওর, যা শিক্ষা, তার দিয়ে ওই বই ওইগুলো হয় না। গ্রোটা দুজনে দুরকম ভাবে করে এবং ফেলে। ওর যে যত উন্নতি হলো তত আমার দিক থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার চারপাশটায় তো তখন চারধারে আমাকে ছোট করার জন্য একটা চেষ্টা চারধারে। ওই যে ওই সময়টা আমি অ্যালকোহলিক হয়ে পড়ি, অ্যালকোহলিক হয়ে পড়াতে তার থেকে ফিরে আসা খুব কঠিন কিন্তু। এবং কিন্তু আমিও একটা ব্যাপার ছিল যে আমি নিজেকে শেষ করব না, লেখালেখির এই সময়টা আমি তোমায় দেখেছি, আমি তো নিজের পাশে বসে দেখেছি। তুমি যে অ্যালকোহলিক হয়ে পড়েছিলে তার কিছু বহির তো কিছু কারণ ছিলই, কারণ তুমি ইউ আর ভেরি ভেরি ফ্রাস্ট্রেটেড এট দ্যাট টাইম। অ্যাবসলিউটলি, হ্যাঁ, কারণ তুমি তোমার কাজটা করতে পারছো না। আমি তোমাকে বলেছি আগে যে কাজটাই যদি না করতে পারি, এবং তখনই তো আমি বলতে জন্য বলছিলাম যে খুব কঠিন যে অন্য একটা দরজা খুঁজে বার করে নেওয়া। এবং তখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে খুব কম লোকই তখন তোমার পাশে থাকবে যখন তুমি তলিয়ে যাবে, তখন বা তলিয়ে যাওয়ার দিকে যাচ্ছ, তুমি যদি নিজে ঘুরে দাঁড়াতে না পারো তাহলে আরো কিছু লোক আছে যারা তোমাকে আরেকটু ঠেলে নামাতে চায়। হ্যাঁ, এবং সেটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। এবং তাদের জন্য আমার যেটা মনে হয়, আমাকে যারা অপমান করেছে, হ্যাঁ, বা সারা জীবনে, আমি কোনো কারণ নাম করছি না, তুমি অ্যালকোহলিক যে হয়ে পড়লে এবং তার একটা প্রভাব তো নিশ্চয়ই তোমাদের ব্যক্তিগত জীবনে পড়লো। হ্যাঁ, সে তো পড়লোই, তারপর তো বিয়েটাই ভেঙে গেল। এবং তোমার যেটা বলবার সেটা হচ্ছে যে এটা থেকে ফিরে আসতে গেলে তো কিন্তু ওইটা মনে রাখতে হবে যে সুনীল দাই একটা কথা বলেছিলেন যে প্রতিটা অপমান বোধ থেকে একটা কবিতার জন্ম হয়। হ্যাঁ, যত বেশি তোমাকে কেউ অপমান করবে বা ছোট করার চেষ্টা করবে, তত তুমি, আমার মনে হয় যে এদের কাছে আমি কৃতজ্ঞ, যারা অপমান করেছে, হ্যাঁ, যারা এই কাজগুলো করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা অন্তত আমাকে এই লড়াই করার শক্তিটা দিয়েছে। আর তারপরে তুমি যখন উপন্যাসটা লিখলে সেটাই তো তোমার ঘুরে দাঁড়ানো, সেটাই ঘুরে দাঁড়ানো, এটাই তো 2007 থেকে ঘুরে দাঁড়ানো। হ্যাঁ, এবং যদি ধরো আমি তলিয়ে যেতাম, এবং তোমার সঙ্গে পৌলমের খুব সুন্দর সম্পর্ক, মানে বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, এবং আমার ভালো বন্ধুত্বও তৈরি হয়ে গেছিল। হয়তো আমাদের সেই জোড়াটা লাগেনি, কিন্তু ওর সাথে আমার কোনো ব্যালেন্স ছিল না, কিছু ছিল না। এবং তোমরা, আমি আমার চোখের সামনে মানে সব্যসাচী পৌলমীকে দেখেছি এবং ওদের মানে ছোটবেলা থেকে দেখেছি, অনেক অনেক অনেক, মানে ও আমাকে ছোটবেলা থেকে দেখেছি, কাইন্ড অফ আমি ওকে ছোটবেলা থেকে দেখেছি। অসম্ভব গুণী একটা মানুষ আমি বলবো, দুজনেই স্বামী স্ত্রী দুজনেই। কিন্তু পারিপার্শ্বিকতার চাপে হোক, যাই হোক, যে কারণেই হোক, তোমাদের মধ্যে এটা হয়েছে। এখন তুমি অনেক স্টেবল, এবং তোমার মেয়ে এখন কি করছে? আমার মেয়ে এখন যাদবপুর থেকে ইংরেজিতে পাশ করে এখনো অশোকা ইউনিভার্সিটিতে আছে, লিবারাল আর্টস নিয়ে পড়ছে, এবং একই সঙ্গে ও লেখালেখি করছে বিভিন্ন কন্টেন্ট রাইটিং এর উপরে। আচ্ছা, প্লাস সিনেমা এবং ইন্টারন্যাশনাল ফুটবল, অদ্ভুতভাবে ইন্টারন্যাশনাল ফুটবলে খুব ইন্টারেস্টেড। ওর বাবা। আচ্ছা, এবার তোমাকে একটু যখন পেয়েছি, একটু মহিলা ক্রিকেট নিয়ে জিজ্ঞেস করবো, কারণ মহিলা ক্রিকেটের এখন যে ব্যাপার, যে মানে প্রথম ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, এই যে পেলো, দেখো আমি তো খেলার কিছু বুঝি না, কিন্তু ক্রিকেটে না বুঝলেও দেখা যায় আর কি। হ্যাঁ, তো এই যে দেখলাম খেলাটা, এবং এত ভালো লাগলো রিচা এবং বাকিরা যে এত উল্লাস করলো, এবং মেয়েরা প্রথম একটা মানে ওমেন্স ক্রিকেট এখন ইন্ডিয়াতে এত ভালো একটা জায়গা করে রয়েছে। তো এটার পেছনে কি, মানে পেছনের দিকটা, অন্ধকার দিকটা, আলোর দিকটা, সবটা মিলিয়েই তুমি যদি একটু বলো। প্রথম হচ্ছে, শোনো, মানে এই যে মেয়েরা ক্রিকেট খেলবে, এটাই ভারতবর্ষে বিশ্বাস করতে, তুমি আমাকে যদি জিজ্ঞেস করো যে কারা ক্রিকেট চালায় ভারতে, BCCI, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, একটা যেমন ভারত সরকার যেমন চালান আমাদের, মানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, তেমনি
দেশের ক্রিকেটটা নিয়ন্ত্রণ করে বিসিসিআই। এবারে অদ্ভুত ভাবে এই বিসিসিআই মেয়েদের ক্রিকেট নিয়ে কোনো আগ্রহ ছিল না। তার ফলে কি হতো, একটা স্বশাসিত সংস্থা যেটা বিসিসিআই এর আন্ডারে না, তখন মেয়েরা নিজেরা চাঁদা তুলে টিম করে খুব অল্প অল্প মানে কি বলবো, ধরো সেকেন্ড ক্লাসে যাচ্ছে বা এতে যাচ্ছে, এইভাবে ওরা খেলতো। 2016 সালে ভারতীয় ক্রিকেট বোর্ড মেয়েদের ক্রিকেট অধিগ্রহণ করে এবং 2000 এত পরে মাত্র 9 বছর আগে, এবং বিসিসিআই এর ছাতার আন্ডারে আসার সঙ্গে সঙ্গে একটা রেভলিউশন তৈরি হয়। এবার 2022-তে শুরু হয় মেয়েদের আইপিএল। তার আগে ভারত দুবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে, কিন্তু দুবারই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে আমাদের হারতে হয়েছে। তা জনমানুষে একটা ধারণা তৈরি হয়েছিল ভারতের মেয়েরা ভালো, কিন্তু ওই সেকেন্ড হইয়া, মানে ভালো হয়ে খেলিয়াও পরাজিত টাইপের, সেকেন্ড হতে পারে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে পরিকাঠামো, দুটো দেশেই আমি দেখেছি মেয়েদের ক্রিকেটের যে পরিকাঠামো, আমাদের দেশে সেটা দুঃখজনক ভাবে নেই, আনফর্চুনেটলি নেই। আমি তোমাকে কয়েকটা গল্প বললে তুমি বুঝতে পারবে যে কেন এই বিশ্বজয় শুধু মেয়েদের ক্রিকেট না, সারা ভারতবর্ষের মেয়েদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রথম কথা, তুমি দেখো এই যে মেয়েগুলো বিশ্ব জয় করেছে, এরা 2000, এদের নয়, এদের যে আগের ব্যাচটা, মিতালি রাজ, ঝুলন গোস্বামী, এরা কিন্তু 2017 সালে ফাইনালে উঠে লর্ডসে 9 রানের জন্য হেরে গেছিল। ঠিক আছে, এবার ঝুলনের কথা এই কারণে বলা উচিত কারণ চাকদা থেকে একটা মেয়ে যে ভোর 4টের সময়, আমি মহিলা ইয়ে লেখার জন্য ঝুলনের বাড়িতে গেছিলাম, হ্যাঁ ভোর 4টে ভাবা যায় না সময় উঠে, এবং সে বিশ্বের সেরা ক্রিকেটার হয়েছে। এবার আমি এই মেয়েদের কথা বলি, তুমি ধরো যে ফাইনালের কথা যদি তুমি ধরো, জেমাইমা রড্রিগেজ, যে মেয়েটা মানে ক্রিশ্চিয়ান মেয়ে, তাকে বান্দ্রায় একটা ক্লাব থেকে তার বাবাকে বার করে দেওয়া হয়, তিনি নাকি খ্রিস্ট ধর্ম প্রচার করছিলেন, এবং সেই জেমাইমার মেম্বারশিপ কেড়ে নেওয়া হয়, মানে সদস্য পদ ওই ক্লাবে। তার কারণ হচ্ছে যে বলা হয়েছিল যে হিন্দুত্ব বিরোধী কাজকর্ম। হ্যাঁ, এইটা হচ্ছে জেমাইমা। শেফালি বার্মা বলে যে মেয়েটি ফাইনালে খুব ভালো খেললো, তার চুল ছোট ছোট করে কাটা হয়েছিল, হরিয়ানার মেয়ে। তার কারণ হচ্ছে গ্রামে বলতো যে মেয়েরা আবার কেন প্যান্ট পরে ক্রিকেট খেলবে, এবং চুল ছোট করে করা হয়েছিল যাতে ছেলে মনে হয়, যাতে সবার সঙ্গে ওকে গুলোনো। মানে আমাদের দেশে মেয়েদের অবস্থাটা এতে শেষ নয়। শ্রীচারানি বলে যে মেয়েটি স্পিন বল করতো, তাকে বলা হয়েছিল যে হাফ প্যান্ট পরে, এরকম ভাবে তার গ্রামের মেয়েরা বলেছিল যে প্রথম কথা হচ্ছে অ্যাথলেটিক্স এর দৌড়চ্ছে হাফ প্যান্ট পরে, তারপর ক্রিকেটে তো মানে ভীষণ শরীরে ঘাম হয়, হ্যাঁ, মেয়েদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন রকম টাইটস পরে দৌড়তে হয় বা করতে হয় অনেক সময়, এগুলো চলবে না। তো এই যে প্রতিবন্ধকতাগুলো, এবং তারপরে তুমি নিশ্চয়ই জানো, খুব মেয়েদের জিজ্ঞেস করাও হয়েছিল যখন তাদের ওই অফকোর্স যখন পিরিয়ডস এর সময় খেলা যদি চলে, ক্রিকেটে তো ওরকম তোমার কখন পিরিয়ডস হবে তার জন্য তো খেলা নির্ভর করবে না অতগুলো মেয়ে, তাতে কিন্তু তুমি বসে যেতে পারবে না, তোমাকে সেই অবস্থায় খেলতে হবে। হ্যাঁ, তো এক্সট্রিমলি ডিফিকাল্ট। এবং এই যে মেয়েদের জার্নিটা, এবং হরমনপ্রীত বলেছিল গ্রামে থেকে ওইরকম ভাবে তৈরি হওয়া, স্মৃতি, এই যে মেয়েগুলো এখন এই বিশ্বজয়ের পরে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে 30-35%। আগে স্মৃতি মানধানাদের করা হতো কি, ধরো লিপস্টিক এইগুলো বিজ্ঞাপন, মানে মেয়েরা যে বিজ্ঞাপন গুলো করে, এখন মানে ধরো লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, সুরক্ষা, এমনকি টিএমটি বার, যে সুরক্ষা, মানে শুধু আর কপিল দেব আর ধোনি ওটা ধরছে না, সৌরভ ধরছে না, হরমনপ্রীত ধরছে। মেয়েদের যে নারী শক্তি বা সুরক্ষা, এটা মনে হতে পারে খুব গাল ভরা কথা বলছে, তা নয়, খুব রুট লেভেল থেকে যদি কেউ দেখে যে এটা এত বড় রেভলিউশন। এবং এই যে সামনে গতকাল অকশন হয়েছে মেয়েদের, সেখানে দীপ্তি শর্মার দাম উঠেছে 3,02,00,000 টাকা, যেটা ভাবা যায় না। মানে ভাবা যেত না যে মেয়েদের ক্রিকেটে 2 মাসের খেলার জন্য, 2 মাসও না, 1 মাসের খেলার জন্য একটি মেয়ে
উত্তরপ্রদেশের মেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড করেছে, যেটা খুব বড় কাজ আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটা হচ্ছে, এখন ধরো ভারতীয় ক্রিকেটে দু রকম প্রথা আছে। একটা হচ্ছে ধরো তোমার চাকরির মতো কন্ট্রাক্ট, আরেকটা হচ্ছে দৈনিক ভাতা। আচ্ছা, দৈনিক ভাতা মানে তুমি ধরো একটা ওয়ানডে খেলে 5 লাখ টাকা পাবে, একটা টেস্ট ম্যাচ খেললে 15 লাখ টাকা পাবে। টেস্ট ম্যাচ মানে 5 দিনের খেলা, ওয়ানডে মানে 1 দিনের খেলা, আর T20 মানে 3 ঘন্টার খেলা। T20 খেললে 3 লাখ টাকা পাবে। এই যে ভাতাটা, এটা ছেলে আর মেয়ে সমান করে দেওয়া হয়েছে। বাহ, এটা তো ভালো। কেন এটা 2022-এ সমান করে দেওয়া হয়েছে, কেন করা হয়েছে তার একটা মেজর কারণ সমানাধিকার তো বটেই। দ্বিতীয় হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশেই এখন এটা একটা ট্রেন্ড যে ছেলেদের সমান অর্থ কেন মেয়েরা পাবে না। হ্যাঁ, কন্ট্রাক্টটা এখনো সমান করা হয়নি। বিরাট কোহলির যদি কন্ট্রাক্ট হয় 8 কোটি টাকা, এখনো হয়তো আমাদের মেয়েদের কন্ট্রাক্ট, এটা হচ্ছে আলাদা। কিন্তু ম্যাচ ফি বা ভাতা যেটা নিবেদিতা, সেটা কিন্তু সমান করে দেওয়া হয়েছে। এটা খুবই ভালো কথা। শুধু তাই না, ক্রিকেটে একটা জিনিস তোমরা নিশ্চয়ই ছোটবেলায়, তুমি এটা সবাই জানো, যে আমরা বলি ব্যাটসম্যান ব্যাট করতে নামছে, এখন কিন্তু আর ব্যাটসম্যান কথাটা আমরা বলি না। এইটা নিয়ে একটা বিরাট এটা হচ্ছে ব্যাটার। ব্যাটার, এখন ব্যাটার আমার ছেলেরা বলে দিচ্ছে। মানে জেন্ডার ইকুয়ালিটি যেটা, ইকুয়ালিটি যেটা, জেন্ডার ইকুয়ালিটি মেনে এখন এটা হচ্ছে ব্যাটার। তো আমি ব্যাটসম্যান বা ব্যাটসওম্যান বলতে পারি না, ব্যাটার, BATTER। তেমনি বোলার, BOWLER। তুমি ছেলে বা মেয়ে এই বিভাজনটা ক্রিকেট করছে না। ICC এটা মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটা একটা ব্যাপার, সমানাধিকার একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, এই যে বিশ্ব জয়ের পরে যে ফাইনালটা, সেটা 33 কোটি মানুষ দেখেছেন। এটা শেষ নয়, শুধু মেয়েদের ক্রিকেটে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল যত লোক নাম রেজিস্টার করছে, তুমি রিচার কথাই দেখো না, যে শিলিগুড়িতে মানে গোটা 4-5 ক্লাবে অন্তত 50-60 জন এক্সট্রা মেয়ে যাচ্ছে। আমাদের কাছে পর্যন্ত ফোন আসছে যে আমার মেয়েকে কেউ হয়তো আঁকা শেখাতো, আমার মেয়েকে এখন ক্রিকেট শেখাতে চাইছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে বোমা ফাটতে আমি শুনলাম, মানে মেয়েদের ক্রিকেটে জয় হলো, যে কোনো খেলায় না, এত মানে এনকারেজিং। যে কোনো খেলায় নিবেদিতা জাতীয় সাফল্য না। যখন আমরা PV সিন্ধুকে দেখেছি, তখন ব্যাডমিন্টন, মেয়েদের ব্যাডমিন্টন অন্য লেভেলে, হ্যাঁ সত্যিই তাই। ঠিক তেমনি এই যে মেয়েদের বিশ্ব জয়টা, যত তুমি খেলো, যতদিন তুমি চ্যাম্পিয়ন না হচ্ছ, কপিল যখন 83-তে ইন্ডিয়া জিতেছিল, তারপরে রেভলিউশনটা এসেছিল। ঠিক তেমনি আমার মনে হয় নেক্সট 2 বছরের মধ্যে এই যে 3 কোটি 2 লক্ষ পাচ্ছে না, এটা 10 কোটিতে চলে যাবে হতে পারে। এবং ব্র্যান্ড ভ্যালু মেয়েদের, স্মৃতি হোক, হারমানপ্রীত হোক, 30 বা 35% বেড়েছে। এটা একটু বোঝাই, মানে একটা অ্যাড করতে যদি স্মৃতিকে আগে 1 কোটি টাকা দিতে হতো, এখন প্রায় 3 কোটি টাকার মতো দিতে হবে। বোঝা যাচ্ছে? খুব ভালো হয়েছে এটা, মানে ভেরি ইন্টারেস্টিং। আর একটা আমার মনে আছে, মিতালি রাজকে একবার বোধহয় কোনো একটা প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে বিরাট কোহলির খেলা কিরকম লাগে, তখন ও বোধহয় উত্তর দিয়েছিল যে বিরাটকে কি জিজ্ঞেস করা হয় যে আমার খেলা কিরকম লাগে, এরকম কিছু হয়েছিল। অ্যাবসলিউটলি। আর দ্বিতীয় হচ্ছে, আরেকটাও বলে দিই, মিতালি রাজই বলেছেন, যেহেতু তুমি মিতালির কথা বললে, 2016-17 সালে এই যে ম্যাচ ফির কথাটা বললাম তোমাকে, T20 5 লাখ, এটা মানে ওয়ানডে 5 লাখ, T20 3 লাখ, 1000 টাকা ছিল ম্যাচ ফি যখন BCCI এর আন্ডারে ছিল না 1000 টাকা। ভাবতে পারো, ট্রেনে যাতায়াত 1000 টাকা। আরে আমি নিজেই জুলানকে মেট্রোতে যেতে দেখেছি, এবং ভারতীয় বোর্ডের কোনো লোগো কিছু না। আর এই ঝুলনের যে কান্না, সেই কান্নার পিছনে দীর্ঘশ্বাসের ইতিহাস রয়েছে, বিরাট ইতিহাস, বঞ্চনার ইতিহাস আছে। এটা মানে সত্যি মেয়েদের এই ক্রিকেটটা। আর সব্যসাচী, আমি এমনিও দর্শকদেরও জানিয়ে রাখি, আরেকটু গল্প আমাদের চলবে মাঝখানে, জানিয়ে রাখি যে যেহেতু আমার চ্যানেলটা এখন একটু আপনাদের ভালোবাসায় খানিকটা এগিয়েছে, অনেকটাই এগিয়েছে, সেই জন্য আমি ঠিক করেছি বিভিন্ন সেক্টর, মানে আগে তো শুধু ফিল্ম নিয়ে আমরা কথা বলতাম, এখন আমি বিভিন্ন সেক্টরে মানুষদের সঙ্গে কথা বলবো। আর বিশেষ করে খেলার বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার কাছে জানতে চাইতে পারেন কমেন্টে, বা আমার ওখানে দেয়া আছে যে ফোনে নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপে জানতে চাইবেন, সেই প্রশ্নের উত্তর সব্যসাচী দেবে। সব্যসাচী, তোমায় বলা রইলো যে ওদের দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তার উত্তরগুলো তুমি দেবে, আমি ওটা ভিডিও করে আবার আমার
আমরা ফিরে যাই গল্পে। এবার কথা হলো যে সব্যসাচী, এইভাবে তো তোমার জীবনটা কাটছিল, চলছিল, এখনো তুমি ক্রিকেট জার্নালিজম নিয়ে, মানে তুমি যেটা, মানে ধারাবাহিকতাটাই তো বিশাল ব্যাপার। মানুষ একটা কাজ শুরু করতে পারে, সেই কাজটা কিছুদিন করতেও পারে, কিন্তু ধারাবাহিক ভাবে 30 বছর করা নট ম্যাটার অফ চোখ। হ্যাঁ, সেটার উপর যে এক্সপার্টাইজ তৈরি হয়ে যায়, মানে সেটা তুমি মাস্টার অফ ওই ক্রিকেট জার্নালিজম। তো সেটা নিয়ে তুমি কিছু কাজ করবে ভাবছো? মানে মিডিয়া হ্যান্ডলিং এখন, মানে হাউ টু হ্যান্ডেল মিডিয়া, সেটা একটা স্পোর্টস ম্যানেজমেন্টে এখন একটা গুরুত্বপূর্ণ দিক। প্লাস আমার ইচ্ছে আছে যে যেমন অজানা গল্পগুলো, ক্রিকেটের অজানা গল্পগুলো। এই আমাদের একটু বলো, তোমার সঙ্গে সৌরভের ভীষণ ভালো সম্পর্ক আমি জানি, নিজে ব্যক্তিগত চোখে দেখেছি। তুমি সচিনের যে বায়োপিক যেটা হয়েছিল তার মধ্যে তুমি ছিলে, মানে অভিনেতার মতো ছিলে। আচ্ছা, প্লাস তুমি সবার সঙ্গে তোমার ওই সময়টা, লক্ষ্মণ, ওই যে সময়টা তোমাদের সময় বলবো বা আমাদের সময় বলবো, তাদের প্রত্যেকের সঙ্গে তোমার খুব ভালো সম্পর্ক। পরবর্তীকালে তো একটুখানি, কিন্তু তুমি তো ওই বিরাট কোহলির বিয়েটা এক্সক্লুসিভ করেছিলে না, একটু বলো। দেখো, এক্সক্লুসিভ পাওয়ার একটা প্রধান হচ্ছে ভাগ্য। ভাগ্য সেদিন কোনো না কোনো ভাবে নাগপুরে ছিলাম, কিন্তু অনেক সাংবাদিক এমন একটা ভাব করে যেন তারা বিরাট কিছু করে পেয়েছে খবরটা। এটার ভাগ্য যে এটাকে আমি স্বীকার করছি, ভাগ্যর তখন আমিও স্বীকার করছি, গ্রেগ চ্যাপেলের জামানা। এবং অদ্ভুত ঘটনা, তুমি যে বিরাট কোহলিটা তো আমি বলছি, তার আগে আমি বলি যে লোকের অভিশাপের পাত্র হয়েছিলাম, সেটা বরং আগে বলি। সেটা হচ্ছে 2005-06 সালে চ্যাম্পিয়ন, তখন চ্যালেঞ্জার্স ট্রফি বলে একটা খেলা হতো, এবং আমার অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে পুজোর সময় চ্যালেঞ্জার্স ট্রফি কভার করা। মানে কতখানি, মানে তখন কিন্তু এখনকার মতো যুগ নয়, সিপিএম এর যুগ। তখন খবরের কাগজ বন্ধ থাকতো না, নিবেদিতা চলতো, হ্যাঁ, শুধু দশমীতে বন্ধ। হ্যাঁ, শুধু দশমীতে বন্ধ। পুরোনো দিনের লোকজনকে এটা বলা যায়, কিন্তু এখনকার লোকজন শুনলে বলে, ও মা, কাগজ খোলা থাকে নাকি? হ্যাঁ, খোলা ছিল, শুধু তো নেট খোলা, ওরম নয় ব্যাপারটা। 5 সালে তখন গ্রেগ চ্যাপেল জামানা, এবং কিরণ মোড়ে হচ্ছে তো আমার কাছে একটা খবর এলো যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কিন্তু আর ক্যাপ্টেন রাখা হচ্ছে না। এইটাও তোমার এক্সক্লুসিভ ছিল? সেটার কথাই বলছি। এবং সেটা আমি চণ্ডীগড়ে, কোথায়? চণ্ডীগড়ে। এবং তখন কিন্তু আমি, মানে কি বলবো, তার আগে তো হচ্ছে বাড়িতে তো একটা অশান্তি চলছেই, পুজোর সময় থাকবো না। হ্যাঁ, মেয়ে ছোট তখন, পৌলমী আছে বাড়িতে। আমি 2005-06 কথা বলছি। তো আমি সপ্তমীর দিন খবর করলাম, না অষ্টমীর দিন খবর করলাম চণ্ডীগড় থেকে, একা হোটেলে, অধিনায়কত্ব থাকছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এবং হীরক বন্দ্যোপাধ্যায়, যিনি তখন নিউজ এডিটর ছিলেন, হীরকদা খবরটা পেজ ওয়ানে নিলেন। পেজ ওয়ানে সিঙ্গেল কলম করে বাঁদিক দিয়ে বেরিয়েছিল, অধিনায়কত্ব চলে যেতে চলেছে। এটা ধরো সকাল অষ্টমীর দিন, 2005। এবার যখন এটা এলো, সকাল থেকে আমার মনে আছে প্রথম ফোনটা এমন একজন করলেন, আমার স্ত্রী ফোন করে বললেন, তোমার কিন্তু চাকরিটা যাবে এই খবরটা যদি ঠিক না হয়। এবং চারধার থেকে মোটামুটি তখন যে কলকাতার চ্যানেলগুলো প্রমাণ, তার কারণে অন্যান্য সব কাগজে বেরিয়েছে দারুণ ভাবে থাকছেন সৌরভ, আমার কাগজেই খালি বেরিয়েছে যে অধিনায়কত্ব চলে যেতে চলেছে সৌরভের। জগমোহন ডালমিয়া হচ্ছেন তখন বোর্ডের সর্বেসর্বা, প্রেসিডেন্ট। সবার ধারণা যে জগমোহন ডালমিয়া এবারে ওকে বাঁচিয়ে দেবেন। এবার আমি করেছিলাম কি, তার আগের রাতে গ্রেগ চ্যাপেল এবং তার সাঙ্গপাঙ্গরা যখন একটা বারে বসেছিলেন, ওই হোটেলের বারে আমি 3 সিট পেছনে ছিলাম। ও 3 সিট পেছনে আমি কিছু কথা ওভারহিয়ার করেছিলাম, তার মধ্যে সাংবাদিকদের গোয়েন্দা হতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। এবং জায়গা থেকে যেটা জানা গেছিল সেটা হচ্ছে যে কোনোভাবেই সৌরভকে রাখা হচ্ছে না বা রাখতে চাইছে না। এবার পরের দিন ওটা তো বেরিয়ে গেছে, তারপরে এবিপি আনন্দ থেকে ফোন যে আপনাকে একটা ইন্টারভিউ করতে হবে, এটা কতটা সত্যি। তার মধ্যে আমার কিছু বন্ধু বান্ধব, তোর খবর, অষ্টমীর দিন সকালটা পুরো তেতো করে দিয়েছিস, কখনোই হবে না। বাঙালি মোটামুটি উত্তেজিত, মানতে পারছে না তো, বাঙালি উত্তেজিত, হ্যাঁ, যেটাকে বলে।
তো বিকেল 3টা আমি তো হচ্ছে ধুকপুক ধুকপুক ধুকপুক, কারণ যতই তুমি করো এক্সক্লুসিভ, যতক্ষণ না মিলছে তোমার প্রাণটা। আমার কেউ কেউ বলছে তো সকালে সেটিং হয়ে যাবে, তোর খবর পুরো জিরো হয়ে যাবে। হ্যাঁ, এটাও শোনা যাচ্ছে। এবং আমাকে চ্যানেলে পুরো উত্তেজনাটা বুঝতে পারছি, চ্যানেলে জিজ্ঞেস করা হচ্ছে আমাকে লাইভে, কানে কানে, মানে তখন আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমার ভয়েস ওভার যেটাকে বলে, তো সেটাতে শোনা যাচ্ছে যে আমাকে আমি বলছি যে আমি খুব আত্মবিশ্বাসী, আমার মনে আছে বলেছিলাম যে বিকেল 4টের পরে আপনারা জানতে পারবেন। এবার দুরু দুরু বুকে দুপুর 2টোয় ওই আলুর পরোটা খেয়ে কোন রকমে পৌঁছেছি হচ্ছে মিটিং এর ওখানে, ভয়ে কাঁপছি পুরো। কারণ তুমি তো আসল কথাটা শুনে নিয়েছো। এক রাতের মধ্যে অনেক কিছু হতে পারে। এবার বেরোনোর পরে অ্যানাউন্স করা হলো রাহুল দ্রাবিড়কে অধিনায়ক ঘোষণা করা হচ্ছে, এবং সেটা ভাবা হয়েছিল সাময়িকভাবে, তা নয়, পুরোপুরি 7টা ম্যাচের জন্য ওই সৌরভের শেষ অধিনায়কত্ব করা। মানে তো যখন আনন্দবাজারের পরের দিন আবার বেরোলো, আমার খবরটা তো মিলে গেল। হ্যাঁ, প্রচুর তখন তারপর অভিনন্দন বার্তা টার্তা পেলাম। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে সৌরভের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে আমি কি করে খবরটা পেয়েছিলাম, কিছু কিছু সহকর্মী আমার অন্য কাগজের তারা রটিয়ে দিল যে সব্যসাচী ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যে সিলেক্টার্সদের বলেছিল যে বাদ দেওয়া উচিত। মানে এটা কি, মানে আমি সাদা বাংলায় বলি খুব খারাপ ভাবে, যে মূর্খের মতো কথা। তার একটাই কারণ হচ্ছে কোনো সাংবাদিকের এত ক্ষমতা হয়নি যে তাদের কথা শুনে সিলেক্টাররা চলবে, ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে প্রফেশনাল ওয়ার্ল্ডে আমি দেখেছি তোমার সঙ্গে সৌরভের তো খুব ভালো সম্পর্ক এমনি তো দেখেছে, মানে সেটা অবশ্য আলাদা। আমরা সেটা মানে এক একটা ঘটনার পরে তো পাল্টায়, ইকুয়েশন পাল্টায়। তোমার ক্ষেত্রেও জীবনে হয়েছে, সবার ক্ষেত্রেই জীবনে হয়। তো এটা তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে যেটা হলো সৌরভকে কিন্তু বাদ পড়তে হলো। মানে তারপরে ফিরে এসেছিলেন, কামব্যাক তো মানে দুর্দান্ত কামব্যাক হয়েছিল, কিন্তু ক্যাপ্টেন্সি চলে যাওয়া ওই খবরটা আমি করেছিলাম। এবং এরকম খবর করতে পারলে যেটা হয় সেটা হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন তো থাকেই। আর বিরাট কোহলির ক্ষেত্রে নাগপুরে অদ্ভুত ভাবে বোর্ডের এক অফিসিয়ালস আমাকে বলেছিলেন যে কেউ বিশ্বাস করেনি যে ইতালিতে বিয়ে করতে যাচ্ছে, এবং এতে কত তারিখ সেটা পর্যন্ত হয়েছিল, কিন্তু ক্যাপ্টেন্সি চলে যাওয়া ওই খবরটা আমি করেছিলাম। কয়েক বছরে আমার করা মানে ওয়ান অফ দ্য স্যাটিসফাইং এক্সক্লুসিভ ছিল। অল ইন্ডিয়ায় বাংলা কাগজের করা খবর, বেশিরভাগই ইংরেজি কাগজ তো করে, তো সেটা হয়েছিল এবং সেটাতে খুব তৃপ্তি পেয়েছিলাম। তো যেটা হচ্ছে খেলোয়াড়দের জীবনের অনেক গল্প আছে, পাকিস্তানে আছে, আমি পাকিস্তানে যখন গেছিলাম সেটা একরকম, শোয়েব আখতারের একরকম। আচ্ছা, ওরা কিরকম আচরণ করে খেলার বাইরে একটু বলো তো। না, এটা এমন একটা প্রশ্ন যে তার মানে সারা রাত ধরে গল্প করলেও শেষ হবে না। এক একজন এক এক রকম। যেমন ধরো শুভমান গিল, হ্যাঁ, যে ভারতীয় ক্রিকেটের এখন প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট, সারা তেন্ডুলকারের সঙ্গে ওর সম্পর্ক নিয়ে এত কিছু লেখালেখি হলো, কিন্তু ভীষণ ঠান্ডা মাথার একটা ছেলে। কিন্তু সত্যি কি সারা তেন্ডুলকারের সঙ্গে ওর কিছু সম্পর্ক আছে একটু বলো। আমার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, যদি সম্পর্ক থাকে, হ্যাঁ, সেটা এখনো দুজনের পক্ষ থেকে কনফার্ম নয়, কিন্তু অবশ্যই এক ধরনের মানে সারা তেন্ডুলকারের সঙ্গে তো যে যথেষ্ট বন্ধুত্ব আছে সেটা কিন্তু আমরা জানি। আচ্ছা, সেই বন্ধুত্বের কি পরিণতি হতে পারে সেটা আমরা এখনো জানি না, কারণ এর বয়স হচ্ছে 25, সুমানের বয়স হচ্ছে 25, সারা বোধহয় 23 না 24। কাজে ওই পরিণতি হবে কিনা। আচ্ছা শোনো, সচিন তেন্ডুলকার আর ওর যে স্ত্রী অঞ্জলি, হ্যাঁ, ওদের ইকুয়েশনটা, ওদের মধ্যে কিরকম আচরণ হয় তোমরা দেখতে পাও? ওটা আমরা যেটুকু জানি সেটা হচ্ছে, দেখো অঞ্জলি কিন্তু ডাক্তার, হ্যাঁ, এবং ওর থেকে 5 বছরের বড়, হ্যাঁ। এবং দ্বিতীয় হচ্ছে যে একটা এয়ারপোর্টে সচিনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল, হ্যাঁ, ও ডেকে গিয়ে আলাপ করেছিল না, হ্যাঁ। এবং একটা কোঁকড়া চুলের ছেলে, 16-17 বছরের ছেলে এরকম খেলে, এবং ভিড়ের মধ্যে সচিনের কিন্তু এরকম কমলা ড্রেস পরা একটি মেয়েকে মনে ছিল, হ্যাঁ। এবং পরে যখন তার দেখা হয় বলেন তার ফোন নাম্বারটা সচিন জোগাড় করে, মানে সচিনের দিক থেকে প্রস্তাবটা প্রথম ছিল। আচ্ছা। এবং সচিন যখন ফোন নাম্বারটা জোগাড় করে ফোন করে, তখন যে অঞ্জলি খুব একটা পাত্তা দিয়েছিল তা নয়, কিন্তু তারপরে কথাবার্তা বলার পরে ব্যাপারটা যেটা দাঁড়ায়, ওর বাড়িতে নাকি সাংবাদিক সেজে যেত। না সেটা নয়, কিন্তু
লুকিয়ে যেত যে সেটা তো কোনো সন্দেহ নেই। ওদের বাবা মা, ওর বাবা ছিলেন হচ্ছেন ভারতের অন্যতম সেরা ব্রিজ প্লেয়ার আনন্দ মেহতা, মানে অঞ্জলির বাবার কথা বলছি, আর মা হচ্ছেন ব্রিটিশ, আচ্ছা, বাইরের। আর অঞ্জলির যেটা সেটা হচ্ছে ও কিন্তু ডাক্তারি ছেড়েছে দুটো বাচ্চার জন্য, হ্যাঁ সারা এবং অর্জুন এদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আর সচিনের ক্ষেত্রে যেটা তোমায় বলতে পারি যে ভারতরত্ন তো মানে স্পোর্টসম্যানদের মধ্যে ভারতরত্ন তো সাধারণত তুমি দেখবে না, হ্যাঁ, মানে হ্যাঁ। পদ্মশ্রী অর্জুন টর্জুন দেখবে। তো ওই রকম যে একটা 24 বছর ধরে যে সাধনা, যে পরিশ্রম, এবং কাছ থেকে দেখেছি কি যে ধরো সবার প্র্যাকটিস শেষ হয়ে গেছে, ও প্র্যাকটিস করে চলেছে। মানে ওই যে তুমি বলছে না যে মানে এক্সট্রা, মানে এক্সট্রা, হ্যাঁ, সীমার মধ্যে থেকে সীমার বাইরে, সীমাহীন একটা নিজেকে সীমার করে- বাইরে নিজেকে নিয়ে যাওয়া। যে কোনো লিজেন্ড বা কিংবদন্তি হতে গেলে প্রথম কথাটা হচ্ছে, সেটা সাংবাদিকতা হতে পারে, খেলাধুলো হতে পারে, গান হতে পারে, অভিনয় হতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে খিদেটা, খিদেটা। যেটা হয়তো আমরা প্রসেনজিতের মধ্যে দেখছি, হ্যাঁ, বা হ্যাঁ। যে খিদেটা, ওই যে তুমি যেটা ঠিকই বলছো বলছো, হ্যাঁ। বছরের পর বছর ধরে একই মানে ভাবে করে যাচ্ছে, কোনো ক্লান্তি নেই। ওই যে এই যে জায়গাটা নিজেকে ফিট রেখে বছরের পর বছর থেকে যাওয়া, আমার মনে হয় এইটাই কিন্তু একটা মানে Key of success কিংবদন্তি তৈরি করে দেয়। আচ্ছা, না, এবার তুমি আমাকে বলো, যেটা আমার জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে সঙ্গীতা বিজলানি আর আজারউদ্দিনের প্রেম। হ্যাঁ, ওই যে ওটা কিন্তু ওইগুলো একটু প্রেম টেম গুলো একটু কিরকম দেখেছো তোমরা, একটু বলো। না, সেটা তো আমরা ধরো খুব মজার একটা ঘটনা বলি, সেটা হ্যাঁ। হচ্ছে প্রথম তো হচ্ছে দুজনের মধ্যেই যেরাম তোমরা অফিসে এসে গল্প করতে আমাদের, সেরাম একটু বলো দর্শক। সঙ্গীতাকে কিন্তু পরে বলা হলো ডি কোম্পানির, বলা হয়েছিল হ্যাঁ, ডি কোম্পানির প্লান্ট। ও সঙ্গীতার সঙ্গে কিন্তু আজারের বিয়ে এখন ভেঙে গেছে। হ্যাঁ, সেটা তো জানি। আর সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে অজিত ওয়াডেকার হচ্ছে কোচ। আজারউদ্দিন আগের দিন প্র্যাকটিস না করে, প্রেম জন্য মানুষ কি করে আমি সেটা বলতে চাই। হ্যাঁ, সেটাই আমি শুনতে চাই। প্র্যাকটিস, বিশ্বকাপ সেমিফাইনাল, হ্যাঁ, প্র্যাকটিস না করে সঙ্গীতাকে আনতে কলকাতা এয়ারপোর্টে চলে গেলেন। আমরা দেখলাম পরের দিন বিশ্বকাপ সেমিফাইনাল, ক্যাপ্টেন নেই, হ্যাঁ, সচিন প্র্যাকটিস করছে, আরো অন্যান্য টিমে যারা আছে, বিনোদ কাম্বলি প্র্যাকটিস কিন্তু করছে, আজারউদ্দিন নেই। আজারউদ্দিন নেই। ক্যাপ্টেন কই জানা যাচ্ছে কেউ নেই, কোনো খবর নেই। পরে জানা গেল সঙ্গীতা বিজলানির নির্দেশ, যদি তুমি এয়ারপোর্টে না থাকো, আমার একজন, আমি নামটা বলবো না, একজন হঠাৎ সেই সময় জিম চর্চায় প্রচন্ড আগ্রহী হয়ে উঠলেন আজার। হ্যাঁ, আমার এক ক্রিকেটারই বললেন যে সঙ্গীতা যেহেতু 1 ঘন্টা জিম করে, তাই জন্য আজাদ 1.5 ঘন্টা জিম করে। এইগুলো তো আমরা অফিসে শুনে আমাদের সন্ধে কাটতো। তো হ্যাঁ, 96 এর বিশ্বকাপের ওটা আমার মনে হয় চূড়ান্ত অপরাধ ছিল। পরের দিন ভারত হেরে যায়, আজারউদ্দিন কিছু করতে পারেনি, সেটা আলাদা কথা। যখন অ্যাজ এ প্রফেশনাল এটা করা উচিত হয়। তখন তুমি আগের দিন, তখন আজার বলতে মানে আজারের তখন কলারটা হ্যাঁ, এরকম কালো উপরে করে থাকতো, হ্যাঁ, এবং তখন আজার বলতে শেষ কথা ছিল ভারতীয় ক্রিকেটে। এবং ওই হারটা এখনো ভারতীয় ক্রিকেটের পক্ষে একটা দগদগে ঘায়ের মতো। সঙ্গীতা বিজলানিকে আনতে গিয়েছিলেন বলে হেরে গিয়েছিল আমি সেটা বলছি না, না। কিন্তু অ্যাজ এ প্রফেশনাল এটা করা উচিত এটা হয়নি। খুব ভালো দৃষ্টান্ত নয় টিমের কাছে। এরকম তুমি কার কার কি প্রেমের ঘটনা দেখেছো একটু বলো। এই তো এইটা একটু বলো, সব এখন তুমি বলতে পারো। না, এখন সব বলাটা মানে যাবে না, যায় না, তবু তোমায় বলতে পারি যে ডোনা সৌরভের- ক্রিকেটারদের সঙ্গে, হ্যাঁ, ডোনা সৌরভের প্রেমটা তো, হ্যাঁ। তবে সেটা আনন্দবাজারে আমরা খবর করিনি। আচ্ছা সব্যসাচী, এই যে তোমার বিরাট কোহলির যে সঙ্গে অনুষ্কার বিয়ে হয়েছিল, তুমি তো স্পেশাল খবরটা করেছিলে, ছেড়ে দাও এক্সক্লুসিভ, তো তুমি কি দেখেছিলে, মানে তুমি ওদের প্রেমটা কিরকম চাক্ষুষ করেছো? দেখো, আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে খুব কম ক্রিকেটার আছে যারা স্পষ্টবাদী। যেটা অনুষ্কার সঙ্গে যখন বিরাটের প্রেমটা শুরু হয়, সেটা একটা অ্যাডে শুট করতে গিয়ে, এবং তারপর থেকে দুজনে মানে প্রায় মেড ফর ইচ আদার ছিল। এবং 2015 বিশ্বকাপে মনে আছে, হ্যাঁ, তখনও বিয়ে হয়নি, কিন্তু প্রি ম্যারেজ তখন অনুষ্কাকে তার আগে 2013 সালের অস্ট্রেলিয়ায় বিরাটের সঙ্গে যখন ছিলেন, তখন টেস্ট সেঞ্চুরি করে বিরাট প্রথম ফ্লাইং কিস করেন। হ্যাঁ, তখনকার কোন ভারতীয় ক্রিকেটার প্রকাশ্যে, মানে এটা কিন্তু সচিন রাহুল সৌরভদের জমানায় ভাবা যেত না। মানে সচিন তেন্ডুলকার অঞ্জলিকে ফ্লাইং কিস করছে মাঠে সেঞ্চুরি করার পর, বা সৌরভ গঙ্গোপাধ্যায় ডোনাকে করছেন, এটা ভাবাই যায় না, অকল্পনীয়।
মানে ওই মিথটা প্রথম বিরাট ভেঙে দেয়। এটা হচ্ছে যে প্রেম যদি আমি কারোর সাথে করি সেটা লুকিয়ে রাখার কোনো আমার জায়গা নেই। এবং তখন কিন্তু অনুষ্কা সাধারণ নন, তখন শাহরুখ খানের সঙ্গে বেশ কয়েকটা ছবি, তখন অভিনেত্রী হিসেবে তার যথেষ্ট সুনাম, বড় ব্যানারে, মানে আমি বলতে চাইছি যশরাজ ফিল্মস এর ব্যানারে ছবি করছেন, রামনে মানাদেব জোড়ির মতো ছবি করছেন। হ্যাঁ, তখন যে প্রেমটা শুরু হলো বিরাটের সঙ্গে, মানে প্রি ম্যারেজ ডেজে অনুষ্কা যেতে শুরু করলেন মানে বিভিন্ন ট্যুরে। তার থেকেও বড় কথা হচ্ছে 2015 বিশ্বকাপে যখন ভারত সেমিফাইনালে হেরে গেল অস্ট্রেলিয়াতে, আমার মনে আছে, গোটা দেশ ট্রোলিং করলো অনুষ্কাকে, যে অনুষ্কার সঙ্গে প্রেম করতে গিয়ে নাকি হেরে গেছে। এবং সব ট্রোলিংটা বিরাট কোহলির উপর। তখনও আমার মনে আছে বিরাট বলেছিল, আপনারা আমাকে দোষ দিচ্ছেন দিন, আমি কিন্তু নিজেকে তৈরি করি। এবং আজ পর্যন্ত এই যে 2025-এও ও কিন্তু পরিষ্কার বলে, আমার যে ক্রিকেট জীবনটা বদলে গেছিল সেটা কমপ্লিটলি অনুষ্কার জন্য। হ্যাঁ, এটা বলে। এবং শুধু বদলে গেছিল বলে নয়, বদলে দেওয়ার পিছনে 2014 সাল থেকে বা 15 সাল থেকে, যখন থেকে অনুষ্কার সঙ্গে ওর আলাপ, তারও আগে, অনেক আগে, 2010 থেকে বোধহয় আলাপ, কি বলবো, শুধু মেড ফর ইচ আদার নয়, একটা প্রেমকে যে স্বীকৃতি দেওয়া। এবং তারপর তুমি নিশ্চয়ই জানো যে এই যে জাস্ট অবসর নেওয়ার পরে ও অনুষ্কার কতগুলো ব্যাপার আছে, হিমাচলের এক বাবার কাছে যান, এবং ঋষিকেশে যায়, বাবার কাছে যায়, আর একটু স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে, স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে। এবং এখন কিন্তু প্রথম কিন্তু নন ভেজ ছিলেন বিরাট, এখন পুরোপুরি ভেজাল। সেটা জানি। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও হঠাৎ করে টেস্ট ক্রিকেটটা ছেড়ে দিল। আমার মনে হয় বিরাট কোহলি আরো 2 বছর তো টেস্ট ক্রিকেট খেলা উচিত ছিল। সবার খুব আরো একটু খেললে ভালো হয়, খেললে ভালো হতো। ব্যক্তিগতভাবে আমি মনে করি লাল বলের ফরম্যাটে বিরাটের অবশ্যই থাকা উচিত ছিল, মানে অন্তত 2 বছর তো বটেই। পরপর দুটো, এই সিরিজে পরপর 2টো সেঞ্চুরি হয়ে গেছে, মানে আগের ম্যাচে রাঁচিতে সেঞ্চুরি করেছিলেন, আজকে যে খেলাটা হচ্ছে রায়পুরে সেটাতেও সেঞ্চুরি হয়ে গেছে। তো আনবিলিভেবল ফর্মে রয়েছে। আমি দেখেছি অস্ট্রেলিয়ান হোক বা ইংল্যান্ড হোক, মানে আমি যে একটা কেউ, মানে সচিন সৌরভদেরও দেখেছি, কিন্তু এই যে আগ্রাসন, এই যে নিউ জেনারেশন, মানে নিউ জেনারেশনের যে, মানে আই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। অস্ট্রেলিয়ানদের সঙ্গে লড়তে গেলে অস্ট্রেলিয়ানরা তোমাকে খুব গালাগালি দেয় মাঠে, এবং সেটা এফ ওয়ার্ড ফর্ডও ইউজ করে, সে তার পাল্টা দিতে গিয়ে ভারতীয়রা পারে, সেটা বিরাট। কারণ তাই জন্যই অস্ট্রেলিয়ানরা বলে যে আমাদের, মানে সব থেকে বেশি ইন্ডিয়ানদের মধ্যে অস্ট্রেলীয় হচ্ছে বিরাট, মানে ওই ট্রেন্ডস গুলো ওর মধ্যে আছে। ওদের পার্টিগুলো নাকি সাংঘাতিক কালারফুল হয়, ওগুলো বন্ধ হয়ে গেছে। তাই নাকি? মানে যে পার্টিগুলো আইপিএল এর হতো, মানে যুবরাজদের যেরকম, হ্যাঁ, ওই পার্টিগুলো এখন বন্ধ। কারণ আমারও বোম্বের কয়েকজন বন্ধু বান্ধবী যারা আছে, তারা বলেছে সেই পার্টিগুলো নাকি ভয়ঙ্কর হতো। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর হতো, এটা আমি শুনেছি, মানে প্রায় রেপ পার্টিজ এর কাছাকাছি, মানে। কিন্তু সেই জন্যই 2013-14 যখন স্পট ফিক্সিং কেলেঙ্কারিটা হলো, বোর্ড কিন্তু পার্টি সব পুরোপুরি বন্ধ করে দিয়েছে, অনেক গৃহী করে দিয়েছে। হ্যাঁ, না, এখন জিরো টলারেন্স। আচ্ছা, একটা কথা বলি সব্যসাচী, সাধারণত ক্রিকেটারদের সম্পর্কে জানা যায় যে তারা বাইরে গিয়ে যখন খেলতে যায় মাসের পর মাস বাইরে থাকে, এবং সেখানে তাদের নাকি নানা রকম বন্ধু বান্ধবী, তারা সেখানে যায়। তো তুমি তো এত কাভার করেছো, আমার কারোর নাম বলতে হবে না, এটা কি সত্যি? দেখো, এইটার পেছনেও একটা বিরাট কোহলির অবসরের পিছনে একটা কারণ আছে, বিরাট এবং রোহিতের। খুব ভালো প্রশ্ন। যে কারণটা তোমাকে বলছি, অতীতে নিয়ম ছিল, বা বিরাট যখন বড় হচ্ছেন, বা রবি শাস্ত্রী যখন কোচ, এবং বিরাট কোহলির সঙ্গে তার ইকুয়েশনটা খুব ভালো ছিল, এবং শাস্ত্রী এতে অবাধ ছাড় দিয়েছিলেন। মানে বান্ধবী এবং বাচ্চা যদি কেউ থাকে, বা স্ত্রী এবং বাচ্চা যদি থাকে, তাহলে তারা ট্যুরের সঙ্গে থাকতে পারবেন, বিশেষ করে যেহেতু 30-45 দিনে। গৌতম গম্ভীর আসার পরে অদ্ভুতভাবে তিনি নিয়ম করেছেন 2 সপ্তাহর বেশি বউ বাচ্চারা থাকতে পারবেন না। এই যে 2 সপ্তাহর বেশি থাকতে দেওয়া যাবে না, এখানে বিরাট কোহলির একটা আপত্তি আছে। হি সেজ, যখন অবসর নেওয়ার সময়ও বলেছিলেন যে নাম না করে,
যে দিনের শেষে আমার কাছে আমার স্পেস হচ্ছে আমার বউ এবং আমার বাচ্চারা। একটা বাচ্চার বয়স 4-5, আরেকটা বাচ্চার বয়স মানে 1 বছর, ওই রকম। এদের ছেড়ে দিনের পর দিন 35 দিন থাকা, আমার মনে হয় ওরাই আমার অনুপ্রেরণা টু প্লে ওয়েল। বাহ, তাদের যদি 15 দিনের মানে আমি যদি ফিরে গিয়ে শুধু ফাঁকা হোটেলের ঘরে থাকি সত্যি কিন্তু এটা এবং ভিডিও কলে থাকি, এবার এই যে জিনিসটা নিবেদিতা, এটা আমাকে তুমি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমার মনে হয় বিরাট অসাধারণ। কোহলি বা রোহিত শর্মার ক্ষেত্রে এই ছাড়টা দেওয়া উচিত ছিল বলে। সেখানে টিম কালচারের নামে, টিম কালচার শব্দটা ইউজ করা হচ্ছে, টিম কালচারের নামে তুমি বলছো এমন একটা জিনিস আমদানি করছো যে এভরিবডি হ্যাজ টু ফলো দ্য সেম রুল। এবার যে এই জিনিসটা এনজয় করে এসছে, মানে বিরাট কোহলি মাস্তানের মতো এনজয় করে এসছেন, অনুষ্কার সঙ্গে আলাদা গাড়িতে, টিম বাসে না যাওয়া, এগুলো যদি হঠাৎ করে তুমি এই ক্যারিয়ারের সায়ান্নে এসে তাকে পৌঁছে দাও তার মাথার উপরে, মানে আমি বলতে চাইছি রাজাকে যদি তুমি বলো হঠাৎ প্রজা হয়ে যেতে হবে, তুমি আমাকে বলতেই পারো যে তুমি কি স্টার কালচার প্রমোট করছো? হ্যাঁ, নিশ্চয়ই করছি। তার কারণ হচ্ছে ভারতীয় ক্রিকেটের স্টার কালচারটা চিরকাল ছিল। গাভাস্কার স্টার ছিলেন, তেন্ডুলকার স্টার ছিলেন, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রাহুল দ্রাবিড় স্টার ছিলেন, সৌরভ গাঙ্গুলিরা স্টার ছিলেন। তাহলে বিরাট কোহলি কেন হঠাৎ মাত্র 15 দিন ফ্যামিলিকে পাবেন, 15 দিনের পরে তাদের ফিরে আসতে হবে কেন? এটা নিতে পারেননি। এটার পেছনে অবসরের সিদ্ধান্ত টেস্ট ম্যাচে একটা বড় কারণ। এবং এখন যে বিতর্কটা চলছে সেটা হচ্ছে 2027 বিশ্বকাপে তাকে দেখা যাবে না, অর্থহীন প্রশ্ন। কারণ ফিটনেসটা এত ভালো, ফিটনেসে উনি বিরাট তো 22-23 বছরের যে কোনো ছেলেকে হারাবে, এতটাই মানে ফিটনেসের পিছনে সময় দেয়। আর এই যে পরিবারের জন্য ত্যাগটা, এটাও আমার কাছে বড় মনে হয়েছে। তার কারণ হচ্ছে ত্যাগ বলবো না, এটা বরং পরিবারের জন্য সত্যি তো একটা সময় ছিল যখন লোকে কেরিয়ার, এখন লোকে বুঝেছে যে কেরিয়ারের থেকেও জীবনটা অনেক জরুরি। এই যে কথাটা বললেন না, খুব দামি কথা। কারণ এই দুটো ব্যালেন্স করে একটা ক্রিকেটারের ক্যারিয়ার কতদিন? 10 বছর, 15 বছর, 16 বছর। তারপরে কিন্তু সবাই যে চাকরি করে, ক্রিকেটারকে কিন্তু কাউকে কোচিং করতে হয়, কাউকে ধরো বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট্রি করতে হয়, কিংবা তার বাইরেটা কি করতে পারে, ওই জমানো টাকাটাতেই কিন্তু তার পুরো জিনিসটা চলে, বা ব্র্যান্ডিং। এবার বিরাটের ক্ষেত্রে এই সমস্যা নয়, লন্ডনে বাড়ি আছে, মানে পয়সা কড়িটা তো সমস্যা নয়। সমস্যা হচ্ছে লোকচক্ষুর আড়ালে থাকা পছন্দ করেন। বক্তব্য যে বোম্বাই ছেড়ে, তুমি যদি জিজ্ঞেস করো কেন বোম্বাইয়ে বান্দ্রার উপরে একদম সি ফেসিং ফ্ল্যাট যেখানে বলিউডের তারকারা থাকেন, সেটাই না থেকে হঠাৎ এতে কেন, মানে ইংল্যান্ডে কেন? তার একটাই কারণ হচ্ছে খ্যাতির বিড়ম্বনা। মানে চায় যে বাচ্চা দুটো অন্তত খুব স্বাভাবিকভাবে বড় হোক। স্বাভাবিকভাবে বড় হওয়া মানে রাস্তাঘাটে যেন হেঁটে যেতে পারে, একটা বাজার যেন থেকে দোকান আলু কিনতে পারে, একটা ডিপার্টমেন্টাল স্টোরসে গিয়ে যেন ট্রলি নিয়ে হাঁটতে পারে। সেটা তো ভারতবর্ষে তোমার কয়েকজন সবসময় একটা বাউন্সার দিয়ে রাখতে হবে এখন অলওয়েজ। হ্যাঁ, অল ওভার দ্য ওয়ার্ল্ড 3 নম্বরে বিরাট। যে খেলাটা 12টা দেশ খেলে বা 14টা দেশ খেলে বা 15টা দেশ খেলে, ফুটবলের মতো জনপ্রিয়তা তো সারা পৃথিবীতে ক্রিকেটের নয়। সেখানে যদি রোনাল্ডো আর মেসির পরে ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেখো, ওয়ার্ল্ডের টপ মোস্ট 10 ফলোয়ার্স, এখানে বিরাট কোহলি চলে আসবে তারপরেই। ভাবা যায়, আনবিলিভেবল। আচ্ছা সব্যসাচী, আবার একটু চলে যায় একটু অন্যদিকে, সেটা হচ্ছে যে তোমার সাহিত্যের দিকে চলে যায়। কারণ তোমার সঙ্গে শুধু খেলা নিয়ে কথা বলে ঠিক জুত হয় না, একটু সাহিত্যের দিকে চলে যায়। সেটা হচ্ছে যে তোমার শেষ উপন্যাসটা সম্ভবত ওই আরজিকর কাণ্ডের উপর কি? হ্যাঁ, মানে দেখো আমি আমার পড়া হয়ে ওঠেনি, কিন্তু আমি খবরটা জানি যে এটা হয়েছে এবং এটা নিয়ে তোমার কিছু একটু হয়েছে। দেখো, প্রথম কথা হচ্ছে যখন সমসাময়িক কোনো বিষয় নিয়ে তুমি উপন্যাস লেখো, তুমি যেভাবেই লেখো, তখন তার একটা অভিঘাত আছে, তার একটা প্রভাব রয়েছে। এই উপন্যাসটি আমি একটি মানবিক অ্যাঙ্গেল থেকে লিখতে, অমেরুদণ্ডী উপন্যাসটার নাম, এই সময় পুজো সংখ্যায় বেরিয়েছিল, পরে দেশ থেকে বই হয়েছে বইমেলায়, মানে গত জানুয়ারি মাসে দেশ থেকে বই হয়েছে। তো উপন্যাসটার মেইন উপজীব্য হচ্ছে মানবিক দিকটা। আমি যে খুব বেশি রাজনীতির কেন ঘটলো কি ঘটলো এদের মধ্যে ঢুকতে চেয়েছি তা নয়, কিন্তু ওই মা বাবা যারা মেয়েকে হারাচ্ছেন এবং তার পাশের যে বন্ধু বান্ধব, তাদের কি অবস্থা হচ্ছে সেই জায়গাটা আমি ধরতে চেয়েছি। রাদার দেন তুমি যদি আমাকে বলো
পলিটিক্স, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাকে হয়তো নানান দিক থেকে আমাকে উড়ো ফোন এসছে কেন আমি লিখেছি বা কিছু। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সেটা, এবং আমি দেখেছি সাহিত্যের জগতের 2-3 জন বড় ব্যক্তিত্ব তারা মানে কান ভারী করার চেষ্টা করেছেন কারুর কারুর, মানে শাসক দলের কারুর কারুর কান ভারী করার চেষ্টা করেছেন যে সব্যসাচী এরকম লিখেছে কাইন্ড অফ। কিন্তু ব্যাপারটা কোনো মানে পলিটিক্যাল অ্যাঙ্গেলই নয়, ব্যাপারটা হচ্ছে মানবিক অ্যাঙ্গেলে লেখা হচ্ছে। তো তোমার কাছে যে থ্রেড কল এসছে কিরকম? কেন লিখেছি এবং সেই লেখার ফল যে খুব ভালো হবে না। আচ্ছা, দেখো, আমি একা থাকি, আমার মেয়ে এখন দিল্লিতে, কমপ্লিটলি একা থাকি এবং যাদবপুরে থাকি। তুমি একদম একা থাকো? আর তোমার উপর ফ্ল্যাটটা কি হচ্ছে? উপর ফ্ল্যাটটা বৃষ্টি এলে থাকে, মানে আমার আচ্ছা, মেয়ে এলে থাকে। মানে যেটা তোমার বাবা মা বাবা flat ছিল। থাকতেন, সেটা মেয়ে দখল করেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কাজেই ওর বন্ধু বান্ধব এলে ওখানে, মানে আমার দুটো ছোট ছোট 2 BHK ফ্ল্যাট একই বিল্ডিং এ, দোতলায় আমি থাকি, 3তলায় মেয়ে থাকি। ও যখন আসে তখন থাকে? যখন আসে তখন থাকে। আর ভাই তো তোমার, ভাই থাকে হচ্ছে নিউ টাউনে, আগে থাকতো হচ্ছে এইখানে পার্ক স্ট্রিটে কোয়ার্টার্সে, এখন হচ্ছে তখন কলকাতা পুলিশে ছিল, এখন রাজ্য পুলিশের এডিজি। আচ্ছা, কাজে এখন থাকে হচ্ছে ওদের আইপিএস কোয়ার্টার্স নিউ টাউনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ভাইয়ের ব্যাপারটা তো বিশেষই ব্যাপার। হ্যাঁ, তো তো এরকম দিন চলছে। তো মোটামুটি আমি একটা সাম আপ করি। হ্যাঁ, এটা বলছি যে সব্যসাচীকে যে ক্যামেরার সামনে আমি পেয়েছি, আমার আমার খুব ভালো লাগছে। কারণ প্রথমত তো গল্প হলো এতদিন বাদে বন্ধুর সঙ্গে, আর দ্বিতীয়ত এই খেলার বিষয়টা তো আমি অতটা বুঝি না। হ্যাঁ, যেরকম সাধারণ মানুষ জানে সেটাই জানি, কিন্তু আমি যেটা সব্যসাচীর থেকে অফিসে জানতাম সেটা হচ্ছে ওই গসিপস গুলো। হ্যাঁ, সেগুলো জানতাম। সেগুলো আমি এবার থেকে চেষ্টা করব যে মাঝে মাঝেই সব্যসাচীর একটু একটা ভিডিও দিতে, যাতে করে আরো নানা রকম খেলার নানা রকম টুকরো খবর অনেক কিছু থাকে, সেগুলো আপনাদের শোনাবো। আর আজকে সব্যসাচীর সঙ্গে এই ছোট্ট আড্ডাটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, এইভাবেই নিবেদিতা অনলাইন দেখতে থাকবেন। আর নমস্কার। যুগটা ডিজিটাল, এবং এই ডিজিটাল যুগে আমরা সবাই আমাদের সামনে যে স্ক্রিনটা আছে তার দিকে তাকাতে পছন্দ করি। নিবেদিতা দে দীর্ঘদিন আমার সহকর্মী ছিলেন। শুধু তাই নয়, নিবেদিতা আমার সহকর্মী শুধু না, খুব ঘনিষ্ঠ একজন বন্ধুও ছিলেন, এবং এখনো আছেন। ছিলেন শব্দটা পাস্ট টেন্স হয়ে যায়। তো নিবেদিতা এখন নিবেদিতা অনলাইন নামে যে চ্যানেলটা চালু করেছে, আমি একটুও বাড়িয়ে বলছি না, সেই চ্যানেলে যখন কোনো অতিথি আসেন, আমি ঠিক সময় করে টুক করে কাজের ফাঁকে ফাঁকে ওর চ্যানেলটা দেখে নিই। সেটা আজকে নিবেদিতার অনুষ্ঠানে এসেছি বলে কিন্তু বলছি না, এটা যে আমি দেখি এটা নিবেদিতা জানে। এবং সবচেয়ে বড় কথা, নিবেদিতা অনলাইন খুব অল্প সময়ের মধ্যে, আমি কতদিন, 1 বছর বা 2 বছর হয়তো নিবেদিতা এটা চালু করেছে, কিন্তু খুব অল্প কদিনের মধ্যেই ও এমন এমন বিষয়কে ধরেছে যেগুলো ঠিক সাধারণ নয়। সাধারণ নয় বলতে আমি বলতে চাইছি এমন এমন বিষয় যেগুলো দর্শককে ওর যে চ্যানেলটা ওটা দেখতে বাধ্য করে। শূন্য দিক নিবেদিতার খুলে গেছে, যেটা হচ্ছে ছবির দিক, অডিও ভিজুয়াল দিক, এবং ওর যে চ্যানেল সেটা আপনারা প্লিজ দেখুন। আমি আপনাদের কথা দিতে পারি যে আপনারা নিরাশ হবেন না। সাবস্ক্রাইব করুন, এবং আরেকটাও খুব গুরুত্বপূর্ণ, একবার যদি ফলো করেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি পরের যে ওর এপিসোডটা আসে, এবং ওর এখানে বহু ব্যক্তিত্ব এসেছেন, বহু বিখ্যাত ব্যক্তিত্ব আরো আসবেন। এবং এই চ্যানেল, আমি শিওর, আমি আপনাদের এখনই বলতে পারি, খুব দ্রুত যে জায়গায় পৌঁছেছে আরো অনেক উচ্চতায় পৌঁছে যাবে। মনে রাখবেন, নিবেদিতা অনলাইন।